নীলা কিছু না বলে আশফির কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে থাকে, তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। তুমি সাথে না থাকলে আমার অস্থির লাগে আর কিছু ভালো লাগে না, জানি না কেন কেন এমন হচ্ছে আমার। বলো আশফি, কেন হচ্ছে? আমি এটা ইচ্ছা করে করছি না, বিলিভ মি। আশফি, এটা তোমার আমার ওপর প্রতিশোধ নেওয়ার নতুন কোনো চাল নয় তো? নীলা কান্না করতে করতেই বলছে, না আশফি, আমি কিভাবে বোঝাই তোমাকে, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমার কাছে না থাকলে আমার কিছু ভালো লাগে না, আমি আর কিচ্ছু জানি না, আমি শুধু জানি আমার এখন খুব কষ্ট হচ্ছে। আশফি নীলার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে থাকে, তো আমি এখন তোমার জন্য কি করতে পারি? নীলা, আমি জানি না, আমি শুধু জানি আমার খুব কষ্ট হচ্ছে। আশফি, তুমি এখন এখান থেকে যাও, আমাকে একা থাকতে দাও। নীলা, না, আমি যাব না। আশফি, আমি যেতে বলেছি এখান থেকে। নীলা, আমি যাব না, আমি তোমার কাছে থাকব। আশফি রাগ করে ওখান থেকে চলে আসতে যাচ্ছিল, নীলা পেছনে থেকে আশফির হাত টেনে ধরলে, আশফি আবার সামনে ঘুরে নীলার দিকে তাকিয়ে বলে, কি হচ্ছে এসব? আমার হাত ছাড়ো, তোমার এসব নাটক আমার ভালো লাগছে না। নীলা আবারও আশফিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, আমি কোনো নাটক করছি না। আমার খুব কষ্ট হচ্ছে আশফি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে রেখে যেও না তুমি। আশফি, এই মেয়ে, কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? দেখি দেখি কান্না করে করে তো চোখ মুখ লাল করে ফেলছ। নীলা কান্না না থামিয়েই আবারও বলছে, প্লিজ বিলিভ মি আশফি। আশফি কি বলবে ভেবে পাচ্ছে না, মেয়েটা কান্না করেই যাচ্ছে। কিছুক্ষণ পর আশফি বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি চাও, আর তোমার শরীর এত অনেক গরম কেন? জ্বর টর আসেনি তো আবার? নীলা কান্না থামিয়ে আশফির বুক থেকে মাথা উঠিয়ে বলল, আমি তোমার সাথে থাকব, ব্যাস। এই কথা বলার সাথে সাথে নীলা আশফিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে একটু উঁচু হয়ে আশফির ঠোঁটে কিস করে বসল। আশফি এটার জন্য একদম অপ্রস্তুত ছিল না, এই মুহূর্তে নীলাকে আর কিছু বলতে পারল না, সেও নীলাকে জড়িয়ে ধরল। সকাল হয়ে গেছে। আরিয়ানের ঘুম ভেঙে গেলে সমুদ্রের পাড়ে গিয়ে কিছু মাছ শিকার করার চেষ্টা করেছে। লরেন্স আর ডেনিরও ঘুম ভেঙে গেছে। ডেনি চোখ ডলতে ডলতে রাতে জ্বালানো আগুনের ছাইয়ের পাশে বসে আছে, আশেপাশে তাকিয়ে দেখল নীলা এদিকে কোথাও নেই। তাই আরিয়ানকে বলল, নীলা কোথায়, ওকে দেখছি না যে। আজকে আমরা নিখোঁজ হয়ে যাওয়াদের খুঁজতে এই জঙ্গলটার ভিতরে যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নেও সবাই। আরিয়ান, শুধু নীলা কেন, আশফিকেও সকালে উঠে এখন পর্যন্ত এখানে দেখতে পাইনি। ডেনি, কি হ হ, আমাকে আগে বলবে তো। ডেনি উঠে দাঁড়িয়েই জঙ্গলের দিকে একটা দৌড় দিল। এটা দেখে লরেন্স আর আরিয়ান ও পেছনে পেছনে দৌড়াতে থাকে। ডেনি দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে থামে, সামনের দিকে তাকিতে দেখে তার চোখ কপাল উঠে গেল। নীর পেছনে আরিয়ান আর লরেন্সও এসে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দুইজনই হা হয়ে গেল, মুখের ভেতরে মশা মাছি ঢুকে যাবে এমন। ওদের এমন রিয়েক্ট করার কারণ হল, জঙ্গলের একটা গুহার ধারে নীলা আর আশফি একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। হঠাৎ লরেন্স উচ্চ শব্দে হেসে উঠল। আর ডেনির তো রাগে পুরো গা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তাই ডেনি লরেন্সকে কিল ঘুষি দিতে থাকে, আর আরিয়ান ওদের থামানোর চেষ্টা করছে। ওদের হাসাহাসি আর মারমারির শব্দে নীলা আর আশফির ঘুম ভেঙে যায়, ওদের দেখেই তাড়াতাড়ি উঠে দাঁড়ায় দুজন। নীলা, তোমরা এখানে? ডেনি, তোমাকে খুঁজতেই এসেছি, আমরা আজ এক্ষুনি জঙ্গলের ভিতরে নিখোঁজ হওয়াদের খোঁজ করতে যাব, চলো। নীলা, ঠিক আছে চলো, জাহাজ ডুবে যাওয়ার সাথে আমার ব্যাগও ডুবে গেছে, এখন এই এক ড্রেস পরেই থাকতে হবে, উফ অসহ্য, একটু ফ্রেশও হতে পড়লাম না, কি আর করার, চলো।
জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছে সবাই। হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর বিশাল পাহাড় দেখা গেল। ওরা পাহাড়ের গা বেয়ে উপরে উঠে সামনের দিকে যাচ্ছে। পাহাড়ের গায়ে বিশাল বড় বড় গুহার মতো গর্ত। ডেনি, নীলা, সাবধানে এসো। নীলা, আমি ঠিক আছি। আশফি সামনে, তার পিছনে আরিয়ান আর লরেন্স। নীলা আর ডেনি সবার পেছনে। তখন থেকে ডেনির মাথায় শুধু সকালের ওই ঘটনাটাই ঘুরছে, কিছুতেই ভুলতে পারছে না সে। এবার সে নীলাকে বলেই ফেলল, আচ্ছা নীলা, তোমার কি আশফির সাথে কিছু হয়েছে? নীলা, হ্যাঁ হয়েছে তো। ডেনির মুখ শুকিয়ে গেল, মন খারাপ করে উত্তেজিত হয়ে শোনার জন্য বলল, কি হয়েছে? নীলা, আগে তো আশফির সাথে শুধু ঝগড়া করতাম, বাট এখন একটু একটু ভাব হয়েছে, এটাই। ডেনি, ও মানে আমি বলছিলাম যে রাতে মনে হয় ওর সাথে ছিলে, তাই কিছু তো হতেই পারে তাই। নীলা, না না, রাতে আর ঝগড়া হয়নি ওর সাথে আমার। ডেনি, আমি সেটা বলছি না, ও কি তোমাকে টাচ করেনি? তখনই নীলা বলে উঠল, না আমি তো ওকে শুধু কিস। কথাটা হঠাৎ করেই মুখ ফসকে বেরিয়ে গেল নীলার। ডেনি সাথে সাথে উত্তেজিত হয়ে এবার নীলার দিকে তাকিয়ে বলতে থাকে, কি হো, কি কিস? নীলা, আশফি তোমাকে কিস করেছে। ওহ নো, না নীলা, তুমি এমন করতে পার না, তুমি শুধু আমার, আর কারও না। বলতে বলতেই ডেনি নীলাকে জড়িয়ে ধরল, আর কিস করতে যাবে এমন সময় নীলা ধাক্কা দিয়ে ডেনিকে ফেলে দিল। তাল সামলাতে না পেরে ডেনি পাহাড়ের গায়ে গুহার একটা বড় গর্তে পড়ে গেল। ডেনির চিৎকারে আশফি, আরিয়ান, লরেন্স পিছনে ফিরে দেখে নীলা গুহার গর্তের সামনে দাঁড়িয়ে। আশফি ওখানে দৌড়ে এসে বলল, ডেনি কোথায়? নীলা, ওই গুহার গর্তে ফেলে দিয়েছি। আশফি, হোয়াট? কেন? নীলা, ও আমাকে। আশফি, যাই করে থাকুক, তাই বলে ফেলে দেবে। তুমি আর কত মার্ডার করবে বলো তো? আরিয়ান আর লরেন্স গুহার গর্তের মুখটার সামনে দাঁড়িয়ে গুহার গভীরতা দেখতে থাকল। আরিয়ান দেখতে দেখতে বলছে, এই গুহার ভেতরটায় মনে হয় নামা যাবে। আশফি, চল তাহলে, ডেনিকে উদ্ধার করতে হবে। ওদিকে কি অবস্থা হলো ওর কে জানে। সেই সাথে নীলার দিকে রাগ চোখে তাকিয়ে বলল, চলেন ম্যাডাম, এখানে থাকতে আমারও এখন ভয় করছে, কখন যে আমাকেও ধাক্কা দিয়ে পাহাড়ের গুহায় ফেলে দেন। চলবে আশফি, চল তাহলে, ডেনিকে উদ্ধার করতে হবে। ওদিকে কি অবস্থা হলো ওর কে জানে। সেই সাথে নীলার দিকে রাগ চোখে তাকিয়ে বলল, চলেন ম্যাডাম, এখানে থাকতে আমারও এখন ভয় করছে, কখন যে আমাকেও ধাক্কা দিয়ে পাহাড়ের গুহায় ফেলে দেন। এরপর সবাই গুহার ভেতরের গাছের লম্বা লম্বা লতার সাহায্যে ঝুলে পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে। আরিয়ান আর লরেন্স অনেকখানি ভিতরে চলে গেছে। গুহার ভিতরে অনেক অন্ধকার, নিচে কি আছে গভীরতা কতটুকু তাও দেখা যাচ্ছে না। ওদের একটু উপরে আশফি ঝুলে নামছে, আর সবার উপরে নীলা ভয়ে ভয়ে একটু একটু করে নিচে নামছে। হঠাৎ নীলার ঝুলে থাকা লতাটা একটু ছিঁড়ে নিচের দিকে নেমে গেল, আর নীলাও সাথে সাথে নিচের দিকে পড়তে থাকে। নিচে পড়তে পড়তে নীলা যখন আশফির পাশাপাশি অবস্থান করল, তখনই নীলা লতা ছেড়ে প্রথমে এক হাত বাড়িয়ে দিয়ে আর পরে দুই হাত দিয়েই আশফির কোমর ধরে ফেলল। আশফি, এই মেয়ে, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? নীলা, কেন? লজ্জা হওয়ার মতো কি এমন লজ্জাজনক কাজ করলাম? আশফি, তুমি একটা ছেলের কোমর ধরে তার গায়ের সাথে লেগে ঝুলে আছো, আর এমনভাবে আমার কোমর ধরে রেখেছ আমার জিন্স প্যান্ট তো খুলে পড়ে যাচ্ছে। তোমার না হয় লজ্জাশ্রম নাই, কিন্তু আমার কি হবে? বলতে বলতেই বেশি ওজন হওয়ার কারণে আশফির ঝুলে থাকা লতাটা ছিঁড়ে যায়, আর লতা ছিঁড়ে যাওয়ায় আশফিসহ সাথে নীলারও অন্ধকার গুহার ভিতরে পড়তে থাকে। পড়তে পড়তে অন্ধকার গুহার ভেতরে মাটিতে গিয়ে ঠেকল। লাইক এবং ফলো মাই পেজ # আপডেট কাহিনী।
আর পড়ার সময় ওরা এমনভাবে গলা ফাটিয়ে চিল্লিয়ে পড়ল যে অন্ধকারে কিছু বুঝে উঠতে না পেরে আরিয়ান আর লরেন্স ও ভয় হঠাৎ করেই ওদের ধরে থাকা লতাটা ছেড়ে দেয়, আর সাথে সাথে ওরাও পড়ে যেয়ে মাটিতে গিয়ে ঠেকে। গুহার ভেতরে মাটিতে পড়ার পরও নীলা এখনও আশফির কোমর ধরেই পড়ে আছে। আশফি, এই যে ম্যাডাম, এখন তো আমার কোমরটা ছাড়েন। কোমরসহ আমার জিন্স প্যান্ট টেনে ধরেছিলেন, থ্যাঙ্কস গড লতাটা ছিঁড়ে গেছে, না হলে যে আমার কি হতো। হাউ ডেঞ্জারাস গার্ল। আশফি সহ বাকি সবাই উঠে দাঁড়ায়। গুহার ভেতরে বাদিকে একটু আলো দেখা যাচ্ছে। লরেন্স, আশফি দেখ, এইদিকে আলো আর গুহার একটা রাস্তা চলে গেছে মনে হচ্ছে। আশফি, পাহাড়ের গুহার নিচে আলো। চল তো দেখি। আর এই যে নীলা ম্যাডাম, এবার একটু সাবধানে আমাদের পিছু পিছু আসেন। এই সব অঘটন কিন্তু আপনার কারণেই হয়েছে, সো বি কেয়ারফুল। গুহার ভেতরকার বাদিকে রাস্তার মোড়, আর ওখানে যেতেই গুহার দেয়ালে মশালের আলো দেখা গেল। ওই রাস্তা দিয়েই হাঁটছে সবাই, আর গুহার দেয়ালের দুই পাশে মশালের আলো জ্বলছে। ভেত রে অনেকখানি পথ গিয়ে দেখা যায় রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। আরিয়ান, এবার কোন দিকে যাব আশফি? রাস্তা তো দুই দিক দিয়ে চলে গেছে। আশফি, এবার ডানদিকে যাই। গুহার ভেতরে ডানদিকের রাস্তা দিয়ে যাচ্ছে সবাই। হঠাৎ করেই কেউ কিছু বুঝে ওঠার আগেই একদল কালো কাপড়ে মুখ বাঁধা কারা যেন এসে সবার শরীরে ইঞ্জেকশন পুশ করে দেয়, আর অচেতন হয়ে যায় সবাই। চোখ খুলে লরেন্স বলছে, আমি কোথায় আছি? আমি কি বেঁচে আছি? হঠাৎ খেয়াল করল হাত পেছনে দেয়ালের খুঁটির সাথে বাঁধা, আর সামনে আরিয়ান, বাম পাশে নীলা আর ডান পাশে আশফি দাঁড়িয়ে আছে। ওদের হাতও দড়ি দিয়ে বাঁধা হয়েছে। বোঝা যাচ্ছে এটা একটা কক্ষ। অনেক আলোকসজ্জা করা হয়েছে, আর কক্ষটাতে অনেক আসবাবপত্র রয়েছে এবং সবকিছু সাজানো গোছানো পরিপাটি করে রাখা হয়েছে। আশফি, আরিয়ান, নীলাও এতক্ষণে চোখ খুলে তাকিয়ে আশেপাশে তাকিয়ে সবকিছু দেখছে। এমন সময় কক্ষটাতে সাদা এপ্রন পরা এক মধ্যে বয়স্ক লোক এসে হাসতে হাসতে বলল, ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের ভাগ্য ভালো ছিল যে তোমরা এই জঙ্গলে এসেছ, কিন্তু তা আমাদের কারো চোখেই পড়েনি। আর তোমাদের ভাগ্য এখন এতটাই খারাপ যে তোমরা নিজেরাই এসে আমাদের কাছে ধরা দিল। পথ ভুলে হোক আর ইচ্ছা করে হোক, জাহাজ হারিয়ে যারা এই জঙ্গলের পথে আসে তারা আর এখান থেকে ফিরে যেতে পারে না। আশফি অবাক হয়ে লোকটার কথা শুনে এবার বলল, হু আর উ? আর আমাদের এভাবে বেঁধে রেখেছেন কেন? আমাদের সাথে থাকা আরেকজন মেম্বার ডেনি, সে কোথায়? লোকটা আবার হাসতে হাসতে বলছে, আমি প্রফেসর ড উইলিয়াম ফ্র্যাঙ্কলিন, অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত সায়েন্স বিষয়ক গবেষক ছিলাম। আজ থেকে 5 বছর আগে আমি ওখানকার একটা শহরে মানব দেহ আর বিভিন্ন জীবকোষ নিয়ে ল্যাবে গবেষণা করতাম, আর বিভিন্ন নতুন নতুন জিনিস আবিষ্কার করার চেষ্টা করতাম। আর একসময় মানব দেহের রক্তসহ বিভিন্ন অংশ নিয়ে এক ধরনের গবেষণা চালাই, আর এতে যাকে দিয়ে প্রথম গবেষণা চালাই সেই ব্যক্তি আমার ল্যাবেই মারা যায়। এরপর অস্ট্রেলিয়ান সরকার এটা মানবতা বিরোধী বলে আমাকে এই ধরনের গবেষণা চালানো নিষিদ্ধ করে দেয়, আর সাথে 10 বছরের কারাদণ্ড দেয়। তখন আমি আমার এক বন্ধু জাহাজের নাবিক রিসার্চ থসনের সাহায্যে তার সাথে এই জায়গায় পালিয়ে আসি। কিন্তু এখানে এসেও আমি আমার গবেষণা থেমে রাখিনি। আমার এক ছেলে আর এক মেয়ের সাহায্যে এখানে ল্যাব খুলে মানব শরীর নিয়ে গবেষণা করতে থাকি। রিসার্চ থসনের নাম শুনে নীলা বলে উঠল, উনি কি আপনার সাথেই শেষবার সমুদ্রযাত্রা করেছিলেন? কোথান গেলেন তিনি? উনি কি বেঁচে আছেন? তার পরিবার জানে উনি এখনও নিখোঁজ। প্রফেসর উইলিয়াম, এখানে ল্যাব খুলে আমার গবেষণা চালিয়ে যাওয়াটা থসন মেনে নিতে পারেনি। সে এটা বন্ধ করার জন্য অনেক জোরাজুরি করে, তাই তাকেও ইঞ্জেকশন দিয়ে আমার ল্যাবের একটা কক্ষে আটকে রেখেছি 5 বছর ধরে। প্রফেসরের কথা বলার মাঝেই এই কক্ষে তার ছেলে কলিন্স এসে উপস্থিত হয়। সে বেঁধে রাখা সবাইকে অবাক হয়ে দেখতে থাকে, আর তখনই তার চোখ এক জায়গায় আটকে যায়। সে নীলাকে 2 চোখ দিয়ে ড্যাবড্যাবিয়ে দেখতে থাকে। কাছে গিয়ে নীলার চারপাশ ঘুরে ঘুরে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে লুচ্চার চাহনিতে।
এবার নীলার সামনে এসে নীলার চোখের দিকে তাকিয়ে বলে, কে তুমি বিউটি কুইন? তোমার রূপে আমি তো মাতাল হয়ে গেলাম। বহু সুন্দরী মেয়ে দেখেছি, ৩৯টা বিয়ে করেছি, কিন্তু তোমার মতো এত মাতাল করা রূপের সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি। আমি তোমাকে বিয়ে করতে চাই। সাথে সাথে আশফি, আরিয়ান আর লরেন্স এটা শুনে তিনজনই বড় একটা শকট খেয়ে তাদের চোখ বড় বড় হয়ে গেল। সেই বড় বড় চোখ নিয়ে তখন তিনজনই প্রফেসরের ছেলে কলিন্সের দিকে তাকিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকল। আরিয়ান তাকিয়ে থাকতে থাকতেই বলে ওঠে, শালা লুইচ্চা, এই পাহাড়ের গুহার ভেতর লুকিয়ে থেকে তলে তলে তাইলে তুমি এই লুচ্চামি গিরি করো। তখনই ডেনিকে দুইজন লোক ওই রুমে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় টানতে টানতে নিয়ে এলো, আর সাথে একজন লোক বলল, স্যার এই ছেলে এখন সুস্থ, উপর থেকে পড়ায় বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল, তাতে আমরা মেডিসিন দিয়ে দিয়েছি, এখন একেও এদের সাথে বেঁধে রাখুন, সবগুলোকে একসাথেই ল্যাবে নিয়ে যাওয়া হবে। ডেনি কক্ষে ঢুকে নীলাকে দেখা মাত্রই চিল্লিয়ে বলে উঠল, নীলা, সরি ডিয়ার, আমি তখন ইচ্ছা করে উমন করতে চাইনি, ডিয়ার আমাকে মাফ করে দেও। কি করব, আমি তোমাকে অনেক ভালোবাসি, অন্য কারো সাথে তোমাকে দেখলে আমার খুব কষ্ট হয়, ডিয়ার, প্লিজ আমাকে মাফ করে দেও। কলিন্স নীলার দিকে তাকিয়ে বলছে, কুইন, আমি তোমাকে প্রথম দেখেই তোমার রূপে মুগ্ধ হয়ে ভালোবেসে ফেলেছি। মাতাল করে দিয়েছ আমায়, এখন তোমাকে আমার চাইই চাই, আমি আজই তোমায় বিয়ে করব। নীলা এবার রাগ দেখিয়ে বলে ওঠে, আমাকে বেঁধে রেখেই কি বিয়ে করবে? হাতের বাঁধন খুলে দেও আমার, এভাবে থাকতে আমার একটুও ভালো লাগছে না। কলিন্স, মাই কুইন, আমি থাকতে তোমার কোনো কষ্ট হতে দিতে পারি না, তোমার কোনো ভয় নেই। এই তোরা, আমার কুইনের বাঁধন খুলে ওকে মুক্ত করে দে। এর মাঝে ডেনি এটা শুনেই চিল্লিয়ে বলে ওঠে, নীলা শুধু আমার, অনলি মাই, আমি ওকে ভালোবাসি, ওই মেয়েকে তুমি বিয়ে করতে পারো না। আশফি, আরিয়ান আর লরেন্স অবাক হয়ে দেখছে এসব। তখনই কক্ষে উপস্থিত হল প্রফেসরের মেয়ে লুসিয়া, আর প্রফেসর কক্ষ থেকে দুইজন লোকের সাথে বেরিয়ে গেলেন। লুসিয়াকে দেখে সবার মাথায় নষ্ট হয়ে গেছে, এত নিখুঁত সৌন্দর্যের অধিকারী লুসিয়া। লরেন্স আরিয়ানকে বলছে, কি ফিগার, যেমন সুন্দরী তেমন ফিগার, এই মেয়ে কি সত্যিই মানুষ নাকি পরী? লুসিয়া কক্ষে ঢুকেই আশফির দিকে এগিয়ে আসে, একদম আশফির কাছে ঘেঁষে দাঁড়িয়ে একদৃষ্টিতে তাকিয়ে থেকে এক হাত আশফির মুখে রেখে বলছে, হাউ হ্যান্ডসাম, সুইট হার্ট, আই লাভ ইউ। কিস করতে যাবে এমন সময়ে আরিয়ান সাথে সাথে বলে ওঠে, ওই ছেলে বিবাহিত, হি ইস মেরিড, ওকে ছেড়ে দেও। লুসিয়া এটা শুনে মন খারাপ করে ওখান থেকে চলে এলো, আর এবার চোখ গেল ডেনির দিকে, দৌড়ে চলে গেল ডেনির কাছে, ডেনির কাছে গিয়ে কলার ধরে বলল, এত হ্যান্ডসাম, আমি তো ক্রাশ, একদম পাগল হয়ে যাচ্ছি আমি বিয়ে করব তোমায়, আজই, এক্ষুনি। আর সাথে সাথে এবার তার ভাই কলিন্সের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আজই বিয়ের ব্যবস্থা করো, আমি এই হ্যান্ডসামকেই বিয়ে করব। আশফি, আরিয়ান, লরেন্স আরও একবার শকট খেল। আরিয়ান এবার বলে উঠল, ভাই বোন দেখি, দুইটাই লুচ্চা। কলিন্স, ওকে মাই সিস্টার্স, বলেই নীলার দিকে এগিয়ে গিয়ে তাকে দেখিয়ে বলছে, আমিও আজ আমার এই কুইনকে বিয়ে করতে চলেছি। আশফি এটা শুনে হাসতে হাসতে ভাবছে, হ্যাঁ করো করো, নীলা কি জিনিস একটু পরেই টের পাবে, ওর হাতের বাঁধন এখন খোলা, চলবে। আশফি এটা শুনে হাসতে হাসতে ভাবছে, হ্যাঁ করো করো, নীলা কি জিনিস একটু পরেই টের পাবে, ওর হাতের বাঁধন এখন খোলা। নীলা এদিক ওদিক ভালো করে দেখে কলিন্সের দিকে তাকিয়ে বলছে, আই এম সো হাংরি অ্যান্ড সো টায়ার্ড, আর গত পরশু থেকে এই এক ড্রেস পরে আছি। কলিন্স একটু ভেবে নিয়ে নীলার দিকে তাকিয়ে বলে,
ওহ মাই কুইন, আমি তোমার জন্য সব ব্যবস্থা করতে বলছি, তুমি এখন আমাদের গেস্টরুমে গিয়ে থাকবে। ডেনি কথার মাঝখানেই চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, নীলা কোথাও যাবে না, আমার কাছে থাকবে, আর গেলেও আমি ওর সাথে যাব। লুসিয়া সাথে সাথে বেঁধে রাখা ডেনির হাত খুলে দিয়ে বলতে থাকে, ও যাক না আমার ভাইয়ের সাথে, তুমি তো আমার সাথে যাবে প্রিয়। আমি তোমার মতো হ্যান্ডসাম ছেলে আর দেখিনি ডেনি, আমি তোমার মতো ডাইনি আর কোথাও দেখিনি। বলেই আশফির দিকে ইশারা করে ওকে দেখিয়ে বলছে, ওই তো তোমার সামনেই আরও একজন হ্যান্ডসাম বয় দাঁড়িয়ে আছে, ওকে তুমি দেখেছ, একটু আগেই তাকে আই লাভ ও বলেছ, আর এখন আমায় বিয়ে করতে চাইছ। লুসিয়া এটা শুনে আশফির দিকে তাকালো আর মুখে আঙুল দিয়ে একটু ভেবে বলল, হ্যাঁ, ওই ছেলেও তো অনেক হ্যান্ডসাম, সুইট, পুরাই হিরো। ইস, দেখলেই শুধু কিস করতে মন চায়। এখন আমি কি করি? দুজনই তো অনেক হ্যান্ডসাম, এমনিতেই এই জঙ্গলে খুব একটা হ্যান্ডসাম বয়দের দেখা পাওয়া যায় না, তাই এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। আমি আজকে এই দুইজনকেই বিয়ে করব, আর ওই ছেলে মেরিড হয়েছে তো কি হয়েছে, এখন তো সে এই জঙ্গলের গুহায় আমার জিম্মিতে আমার আস্তানায় বন্দি আছে, তাই সে এখন আমার। আমি যা বলবো তাই। লুসিয়ার মুখে এই কথা শুনে আশফি আর ডেনি কারেন্টের মতো শকট খেল। দুইজনই হা হয়ে একে অপরকে দেখছে। আশফির বুক ধরফর করা শুরু হয়েছে। আর আরিয়ান এবার এটা শুনে আর ঠিক থাকতে পারল না, মাথা ঘুরে কিছুটা বাঁকা হয়ে হেলে গেল। লরেন্স তো মূর্তির মতো আটকে গেছে। নীলাও এবার বাঁকা চোখে লুসিয়া নামের মেয়েটার দিকে একবার তাকাল। কলিন্স বলতে শুরু করে, নো প্রবলেম মাই সিস্টার্স লুসি, এই দুজন ছেলের সাথেই আজ তোর বিয়ে হবে, আর এই ডেনি ছেলেটা সেই তখন থেকে আমার নীলা কুইনের দিকে চোখ দিচ্ছে, ও তোর হয়ে গেলে তো আমার কুইনের দিকে আর চোখ দিতে পারবে না। ব্যাশ প্রবলেম সলভ। আমি এখন একটু ল্যাবে যাব, আর ফিরে এসে বিয়ের আয়োজন করব, আজ রাতেই বিয়ে। নীলা তুমি আমার সাথে আসো, তোমাকে গেস্টরুমটা দেখিয়ে দিচ্ছি, আর ভুলেও পালানোর চেষ্টা করো না, যে পথ দিয়ে এসেছ সেই পথেই আমার লোকেরা পাহারা দিচ্ছে, পালাবার আর কোনো পথ নেই, আর পালাতে চাইলে অন্যদের মতো ইঞ্জেকশন দিয়ে ল্যাবের ভিতরে আটকে রাখব, বুঝেছ মাই কুইন। নীলা কলিন্সের সাথে কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছে, আর যাওয়ার সময় পিছনে ফিরে আশফির দিকে তাকায় আর সাথে বলে ওঠে, আমি শুধু একা খাব। আমার সাথে থাকা এই বন্ধুদের জন্যেও এই কক্ষে খাবারের ব্যবস্থা করো। কলিন্স হ্যাঁ সূচক ইশারা করে দুইজন লোককে সব ব্যবস্থা করতে বলে নীলার সাথে কক্ষ থেকে বেরিয়ে যায়। আশফি এবার লুসিয়াকে বলছে, তুমি কি আমাদের দুইজনকেই বিয়ে করবে? একেমন ধরনের আজব মেয়ে তুমি। লুসিয়া, হ্যাঁ, দুইজনকেই। আর এখন তোমাদের সবার বাঁধন খুলে দিচ্ছি, তোমাদের খাবার এসে গেছে, পরে আবার তোমাদের বিয়ের আগে হাত পা বাঁধা হবে যাতে পালাতে না পারো, বলেই সেও কক্ষ থেকে বেরিয়ে গেল। বিকাল হয়ে গেছে, পাহাড়ের নিচে গুহার ভেতরের তৈরি কক্ষগুলোতে দিনের আলো না পৌঁছানোতে এখানে রাতদিন কিছু বোঝা যায় না, সব সময় এখানে লাইট জ্বলানো থাকে। নীলা গোসলে সেরে নতুন ড্রেস পরে বের হল, একটু সাজুগুজু করছে তখনই রুমে কলিন্স এসে উপস্থিত। রুমে এসেই নীলার দিকে হা হয়ে চেয়ে রয়েছে, মনে হচ্ছে চোখ দিয়েই এখনই গিলে খাবে। নীলা কলিন্সকে দেখে বলল, আচ্ছা তোমাদের ল্যাবটা কোথায়, কয়টা কক্ষ? কলিন্স, আছে, কেন বলতো? নীলা, পাহাড়ের গুহার নিচে কোনো দিন ল্যাব দেখিনি তো, তাই দেখার ইচ্ছা, আমাকে একটু ল্যাবটা দেখার জন্য নিয়ে যাবে প্লিজ মাই কিং। এটা শুনে কলিন্স গলে গেল। কলিন্স, নিয়ে যেতে পারি যদি তুমি ল্যাব থেকে এসে বিয়ের জন্য রেডি হও। নীলা, ওকে ডান, ফিরে এসেই আমি রেডি হব, শালা তো কাজ বিয়ে করার শখ মেটাবো, মনে মনে বলছে, ৩৯টা বিয়ে করে শখ মেটেনি, এখন এই নীলা খানের দিকে চোখ গেছে তোর। ৪০ নং বিয়ে তোর শেষ বিয়ে। তুই এই নীলা খানকে চিনিস না,
আজ তো কেমন শিক্ষা আমি দেব। তুইও রেডি থাক। ওদিকে লুসিয়া আশফি আর ডেনিকে অন্য একটা কক্ষে নিয়ে গিয়ে বিয়ের জন্য দুইজনকেই অন্য ড্রেস পরিয়ে রেডি করিয়েছে। ডেনি ভীষণ চিল্লাচ্ছে, আমি তোকে বিয়ে করব না, ডাইনি কোথাকার, আমি নীলাকে ভালোবাসি। লুসিয়া এটা শুনে ভীষণ রেগে গেল আর ডেনির দিকে রাগ চোখে তাকিয়ে বলল, কি বললা তুমি? আমাকেই বিয়ে করতে হবে তোমার? আমার রূপ সৌর্যন্দ কি কম? আশফি তখন ডেনির কানে কানে বলছে, বি কুল ডেনি, এভাবে হবে না, বললেই কি আমাদের দুইজনকে একসাথে বিয়ে করতে পারবে নাকি সে? ইহোহো, এত তো সোজা। কৌশলে তুমি এই মেয়ের ওপর প্রতিশোধ নিবা। ওকে। নীলা কলিন্সের সাথে ল্যাবে ঢুকে ল্যাবের সব কক্ষ, মানব দেহ গবেষণার যন্ত্রপাতি, পরীক্ষাগার, বিভিন্ন মেডিসিন সব ঘুরে ঘুরে দেখছে। নীলা, আচ্ছা এই মেডিসিনগুলো কিসের? আমি তো তোমার কুইন, বিয়ের পর আজ থেকে তোমার সাথে আমিও ল্যাবে কাজ করতে চাই, আমাকে সব বুঝিয়ে বলতে পারো। কলিন্স নীলাকে মেডিসিন সহ কোনোটা কখন ইঞ্জেকশন দেয় তা বুঝিয়ে বলল, আর মানব দেহ গবেষণার বিভিন্ন যন্ত্রপাতি দেখালো। নীলা, তোমরা ইঞ্জেকশন দিয়ে ল্যাবে কেন আটকে রাখো? কলিন্স, ডেডি গবেষণার কাজে বিভিন্ন এক্সপেরিমেন্ট মানুষের ওপর প্রয়োগ করে, তখন মানবদেহের প্রয়োজন পড়ে আর ল্যাবে আটকে রাখা তাদের মধ্যে থেকে কয়েকজনকে নিয়ে আসা হয়। ওরা জাহাজ হারিয়ে এই জঙ্গলে, আসলে আমরা ওদের নিয়ে এসে ল্যাবে আটকে রাখি গবেষণার এক্সপেরিমেন্টের জন্য। নীলা, ওহ, এই জন্যই কি তাহলে তাদের পরিবার জানে তারা নিখোঁজ? আমরা এমন তিনজনকে খুঁজতেই আসলে জাহাজ হারিয়ে এই জঙ্গলে আসি। কলিন্স, ভালো করেছ কুইন, তা না হলে তো তোমার আমার দেখা হতো না। বলতে বলতেই সে নীলার হাত ধরে ফেলে। এইদিকে ডেনি এতক্ষণে লুসিয়াকে পটিয়ে এই ল্যাবের দিকেই আসছে। লুসিয়ার সাথে ল্যাবে ঢুকে অবাক হয়ে ল্যাবের যন্ত্রপাতি দেখতে থাকে। হঠাৎ চোখ যায় ল্যাবের একপাশে কলিন্স নীলার হাত ধরে তার দিকে টানছে। নীলার সাথে কলিন্সকে দেখে ডেনির মাথায় রক্ত উঠে যায়। সে আশেপাশে তাকিয়ে একটা ইঞ্জেকশন দেখে ওটা হাতে নিয়ে কিছু তরল মেডিসিন ওটাতে ভরে নেয়, আর লুসিয়া কিছু বোঝার আগেই দৌড়ে গিয়ে কলিন্সের ডান হাতে ইঞ্জেকশনটা পুশ করে দিল। সাথে সাথে কলিন্স উহ বলে নীলার হাত ছেড়ে দেয় আর তার হাত অসার অবশ হতে থাকে। সে বাম হাত দিয়ে ইঞ্জেকশনটা বের করে তার ডান হাতটা চেপে ধরে। সেই সময় লোবের কয়েকজন লোক ছুটে এসে ডেনিকে ধরে ফেলল। তখন লুসিয়া এসে বলছে, প্লিজ ভাইয়া, ওকে ছেড়ে দে, ও বুঝতে পারেনি, আর এমন ভুল করবে না ও, আমি তো আজই ওকে বিয়ে করে ফেলব, প্লিজ। কলিন্সকে কয়েকজন লোক ধরে ধরে ল্যাব থেকে তার কক্ষের দিকে নিয়ে গেল। এদিকে নীলা তো এই ডেনির ইঞ্জেকশন পুশ করার ঘটনায় হাসতে হাসতে শেষ। ডেনি লুসিয়া সহ ল্যাবের সব লোক কলিন্সের পেছনে পেছলে ল্যাব থেকে বের হয়ে গেল। ওখন ল্যাবে শুধু নীলা একা, সে ল্যাবটা ভালোভাবে চারপাশে ঘুরে দেখছে। নীলা, এইটাই সুযোগ, বন্দীদের আটকে রাখা কক্ষটা খুঁজতে হবে, আর সাথে রিসার্চ থসনের কক্ষটাও। খুঁজতে খুঁজতে ল্যাবের একপাশে একটা দরজা দেখতে পায়, কিন্তু দরজাটাতে পাসওয়ার্ড দেয়া। নীলা অনেকবার টিপে ট্রাই করল, কিন্তু কোনো কাজ হলো না। ল্যাবে ঘুরতে ঘুরতে আরও কতগুলো দরজা কোনো অ দেখতে পায়, এগুলোতে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, এমনি শুধু বাহিরে থেকে লক করা। একটা দরজার লক খুলে ভিতরে ঢোকার জন্য এক পা দিতে যাবে, তখনই প্রফেসর উইলিয়াম ফ্র্যাঙ্কলিন ল্যাবে এসে উপস্থিত হয়। তার সাথে ল্যাবের কিছু কর্মচারীও রয়েছে। তিনি নীলাকে ল্যাবের ভিতর দেখা মাত্রই চেঁচিয়ে ওঠেন, প্রফেসর উইলিয়াম, এই মেয়ে এখানে কি করছে? ল্যাবের কর্মচারী, স্যার, কলিন্স এই মেয়েকে এইখানে নিয়ে এসেছে। প্রফেসর রেগে বললেন, ওহহ কলিন্স, এসব ভুল সে কিভাবে করে? এক্ষুনি এই মেয়েকে কক্ষে নিয়ে গিয়ে আটকে রাখো, আর একে চোখে চোখে রাখবে। ল্যাবের আশেপাশে ওদের কাউকেই যেন আর না নিয়ে আসা হয়। কলিন্স আর লুসিকে সাবধান হতে বলো এ ব্যাপারে। সন্ধ্যা হয়ে গেছে, কলিন্সের হাতে এখনো সামান্য ব্যথা আছে, তারপর ও বিয়ের আয়োজন করা হচ্ছে।
নীলা লাল গাউন আর তার সাথে কিছু ডায়মন্ডের গয়না পরেছে, অনেক সুন্দর লাগছে দেখতে, পুরাই প্রিন্সেস। লুসিয়াও সাদা গাউন পরেছে, মাথায় ফুল দিয়ে বিয়ের সাজে সেজেছে। সবগুলো কক্ষের দেয়ালে দেয়ালে আলোকসজ্জা করা হয়েছে, মিউজিক চলছে, রয়েছে বিভিন্ন খাবার আর কোমল পানীয়র আয়োজন, সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। বিয়ের আসরে বসে আছে লুসিয়ার দুই পাশে দুইজন হবু বর আশফি ও ডেনি। নীলাও বিয়ের আসরে ওদের বিপরীত পাশে এসে বসল, ডেনি বারবার নীলাকে দেখে উঠে যেতে চাইছে। এমন সময় কলিন্স ওখানে আসলো, আর কিছুক্ষণ পর বিয়ে শুরু হবে। ডেনি এবার উঠেই এলো, এসে নীলার কাছে গিয়ে বলছে, তুমি এমন করতে পার না, ওকে বিয়ে করো না তুমি। নীলা, তুমিও তো লুসিয়াকে বিয়ে করছ। কলিন্স আর লুসিয়ে ডেনিকে সামলাতে আসল। এই ফাঁকে আশফি বিয়ের আসর থেকে উঠে গিয়ে আরিয়ান আর লরেন্সকে মুক্ত করে, আবার বিয়ের আসরে এসে বসতে যাবে এমন সময় কেউ একজন এসে আশফিকে জড়িয়ে ধরল। হ্যাঁ, সে আর কেউ না, এটা নীলা। নীলা আশফিকে এবার ওখান থেকে টানতে টানতে কক্ষের দিকে নিয়ে যাচ্ছিল, একটা কক্ষে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। আশফি, এই মেয়ে, তুমি কি চাইছোটা কি? এখানে নিয়ে এলে কেন আমায়? নীলা, মানে তুমি কি ওকে বিয়ে করবে নাকি? আশফি, তুমিও তো বিয়ে করার জন্য সেজে বসে আছো। নীলা, না, আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে চাই, প্লিজ কিছু করো, আমি এই বিয়ে করব না। আমি তোমাকে ভালোবাসি আশফি। বলতে বলতে আশফিকে জড়িয়ে ধরল, আশফিকে কিস করতে যাবে এমন সময় আশফি ধাক্কা দিয়ে নীলাকে ফেলে দিল। নীলা, আশফি, আমার খুব কষ্ট হচ্ছে, আমার সাথে এরকম করো না তুমি। আশফি, তুমি মানুষের কষ্ট বোঝ। নীলা, আমি মানুষকে কষ্ট দিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, তাই বলে এখন তুমি আমাকে কষ্ট দিয়ে আমার ওপরের প্রতিশোধ নিতে চাও? দেখো আশফি, তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি কিন্তু। বলতে বলতে আশেপাশে তাকিয়ে একটা কাচের গ্লাস হাতে নিয়ে ভেঙে ফেলল, আর কাচের টুকরো হাতে নিয়ে বলছে, আমি যদি আমাকে ভালো বা বাসো, আমি এখনই নিজের হাত কাটে ফেলব। আশফি ভয় পেয়ে নীলার কাছে গিয়ে নীলার হাত থেকড়ো কাচের টুকরো নিয়ে ফেলে দিয়ে নীলাকে জড়িয়ে ধরে। এমন সময় বাহিরে থেকে দরজা ধাক্কানো শুরু হয়, ডেনির চিল্লানো শোনা যাচ্ছে, নীলা ডিয়ার, কোথায় তুমি? বের হও। কলিন্সও দরজা ধাক্কাছে, নীলা কুইন দরজা খোলো। লুসিয়াও বলছে, আমার হবু হ্যান্ডসাম বরকে ওই মেয়ে নিয়ে গিয়ে দরজা লাগিয়েছে কেন? কি করছে ভিতরে? আর সাথে সাথে লুসিয়া কান্না শুরু করে দিল। আরিয়ান আর লরেন্সও ওখানে এসে উপস্থিত হয়। দরজা বাহিরে তিনজনের এত ধাক্কাধাক্কি দেখে ওদের চোখ কপালে উঠে যায়। তিনজনই অনেক উত্তেজিত হয়ে দরজা ধাক্কাছে। শব্দ পেয়ে প্রফেসর উইলিয়াম এসে বলছে, বিয়ের আসর ছেড়ে সবাই এখানে এসে ভিড় করেছে কেন? তিনজনই অনেক উত্তেজিত হয়ে দরজা ধাক্কাছে। শব্দ পেয়ে প্রফেসর উইলিয়াম এসে বলছে, বিয়ের আসর ছেড়ে সবাই এখানে এসে ভিড় করেছে কেন? এখন সব কয়টাকেই আমি ল্যাবে নিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করব। আমার এখানে এত বিশৃঙ্খলা আমি আর সহ্য করতে পারছি না। বলেই রাগ দেখিয়ে ওখান থেকে চলে গেলেন। ভিতরে নীলা আশফিকে বলছে, এখন কি করবে? ওরা তো সবাই এসে গেছে। আশফি, কি আর করবে? তুমি কলিন্সকে বিয়ে করবে, আর আমি লুসিয়াকে। নীলা, আশফি প্লিজ। আশফি, আমি তোমাকে আমার ভালোবাসা দেব না, তুমি যে আবার ওমন করবে না তার কি গ্যারান্টি? তুমি অনেকের সাথে অনেক অন্যায় করেছ, শুধু আমার কাছে ক্ষমা চাইলে কি তার সমাধান হবে? বাকি সবার কি হবে? তারা কি ক্ষমা করবে তোমায়? নীলা, তাহলে আমার এখন কি করতে হবে? কি করলে এসব সমাধান হবে? আশফি, ওই যে বললাম, এখন গিয়ে তুমি কলিন্সকে বিয়ে করবে। নীলা, মানে কি?
ও বুঝেছি, আমি তোমাকে এখন ভালোবাসলাম বলে তোমার ভাব বেড়ে গেল, তাই না? এই নীলা খানকে ভাব দেখাস তুই? আশফি: জি হ্যাঁ ম্যাডাম। আমি আপনাকে আমার ভালোবাসার এক ছিটে ফোঁটাও দেব না। ভালোবাসা পাওয়ার জন্য আপনি ছটফট করবেন, কিন্তু ভালোবাসা পাবেন না, এটাই আপনার উপযুক্ত শাস্তি। হা হা হা। নীলা: এই হাসি থামা বলছি। আমিও নীলা খান, আমার ভালোবাসা আমি আদায় করেই ছাড়ব, দেখিস। সারা জীবন জ্বালাবো তোকে। আশফি: ভালোবাসা? হা 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 হা। প্রতিশোধ নিতে এই আশফির জীবন একদিন তুমি কেড়ে নিতে চেয়েছিলে, আর আজ তার জীবনসঙ্গী হতে চাইছ, তার বুকে মাথা রাখতে চাইছ। তুমি আমার জীবনসঙ্গী হলে আমার জীবনের নিরাপত্তা কতটুকু? তুমি কি আসলেই আশফির ভালোবাসা পাওয়ার যোগ্য? এসব শুনে নীলার প্রচণ্ড রাগ উঠছে, তবুও নিজেকে কিছুটা কন্ট্রোল করে বলল, এই আশফি, তুই আমাকে ভালোবাসবি মানে ভালোবাসবি, ব্যাস, আমি আর কিচ্ছু জানি না। এই নীলা খান জোর করেই আদায় করবে সব। আর তুই আমার সাথে এমন করছিস কেন? আমি তো তোকে এখন ভালোবাসি এবং আর কোনো প্রতিশোধ আমি নিতে চাই না। আশফি: কে জানে, নিতেও পারো। তোমার মতো ডেঞ্জারাস মেয়েকে আমি কিভাবে বিলিভ করব? নীলা আর রাগ সামলাতে না পেরে আশফির শার্টের কলার ধরে তার কাছে গিয়ে বলতে থাকে, শোন আশফি, বেশি বাড়াবাড়ি করবি না বলে দিলাম। এই নীলা খান কি করতে পারে তোর কোনো ধারণাই নেই। আশফি: ও রিয়েলি? আর কি কি দেখার বাকি আছে আমার? নীলা এবার চেঁচিয়ে বলছে, আশফি, আমাকে রাগাবি না বলে দিলাম। অতিরিক্ত রাগে এবার কান্নাই করে দিল নীলা, আর ফ্লোরে পড়ে থাকা একটা কাচের টুকরো হাতে নিয়ে এবার নিজের হাত কেটে ফেলল, সাথে সাথে রক্তের ফোঁটা ফ্লোরে পড়তে শুরু করে। আশফি: এই মেয়ে কি করলে এটা? দেখি হাতটা। হাত তো অনেকখানি কেটে গেছে। আশফি ওর হাত থেকে কাচের টুকরাটা নিয়ে আবার ফেলে দেয়, আর সেই সাথে নীলাকে এবার জোরে একটা থাপ্পড় দিয়ে দিল, আর চিল্লিয়ে বলছে, অবাধ্য মেয়ে, আমি এসব একদম পছন্দ করি না। আমার সামনে আর কোনো দিন এমন করবি না, কথাটা মাথায় থাকে যেন। নীলার সাথে সাথে জবাব, 100 বার করব, 1000 বার করব, তুই আমাকে ভালো না বাসলে আমি এমনই করব। আশফি: ও তাই না? তোমার জেদ কোনো দিন ঠিক হবে না, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। এটা বলেই আশফি পড়ে থাকা কাচের একটা টকরো নিয়ে সেও তার হাত কেটে ফেলে। নীলা তাড়াতাড়ি আশফির কাছে গিয়ে আশফির হাতটা ধরে বলে, তুই এটা কেন করছিস? আশফি: বাহ, চমৎকার। তোমার জেদ থাকতে পারে আর আমার জেদ থাকতে পারে না। জোর করে ভালোবাসা পাবে না তুমি, বুঝলে নীলা খান? নীলা: জোর করে হোক আর ইচ্ছা করে হোক, এই নীলা খান যা চায় তা পায়, আর এটার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হবে না। বলেই দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটার লক খুলে দেয়, আর সাথে সাথে হুড়মুড় করে কক্ষটাতে ডেনি, কলিন্স, লুসিয়া, তারপর আরিয়ান আর লরেন্স ঢুকে পড়ে। ঢুকেই নীলার হতে রক্ত আর হাত কাটা দেখে ঘাবড়ে যায়, আর ফ্লোরে ভাঙা গ্লাসের কিছু কাচের টুকরো পড়ে থাকতে দেখে এবার আশফির দিকে তাকিয়ে দেখে ওরও হাত কেটে গেছে আর সেখান থেকে রক্ত ঝরছে। এটা দেখে আরিয়ান আর লরেন্স আশফির কাছে যায়, সাথে লুসিয়াও দৌড় দেয় হাত ব্যান্ডেজের ব্যবস্থার জন্য। কলিন্স আর ডেনি অলরেডি অনেক ব্যস্ত হয়ে পড়েছে নীলার হাত কাটা নিয়ে, অনেক প্রশ্ন করছে এতক্ষণ ধরে, কিভাবে হলো, কেন হলো, কে করল। কিন্তু এসব কোনো কথাই নীলার কানে যাচ্ছে না। সে আশফির বলা কথাগুলো ভাবছে আর রাগে ফুঁসছে। নীলা আর আশফি দুইজনের হাতের কাটা স্থানে মেডিসিন দিয়ে হাত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। রক্তারক্তি কাণ্ড দেখে আপাতত আজ বিয়েটা ক্যান্সেল করা হয়। সবাই এই কক্ষে বসে আছে। এবার নীলা বলতে শুরু করল, আমি এই হাত কাটা নিয়ে আর কোনো কথা শুনতে চাই না, চুপ করো সবাই। আর তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন? আমার হাত সামান্য কেটে গেছে, ভালো হয়ে যাবে। ডেনি নীলার কাটা হাতটা ধরে বসে আছে,
এবার সে বলে উঠল, হাতটা থেকে কত রক্ত বেরিয়েছে তবুও বলছো এটা সামান্য। ও গড, তোমার হাত কাটার আগে আমার হাত কেন কাটল না? নিশ্চয়ই তোমার অনেক কষ্ট হয়েছে, তাই না ডিয়ার? নীলা এবার রেগে বলতে থাকে, ফফফো, শাট আপ। বললাম তো আমি এই হাত কাটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, তুমি চুপ করবে এবার। অসহ্য। আর কলিন্স, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন একটু বিশ্রাম নিতে চাই, আমার খুব ঘুম পাচ্ছে। অন এ কার টায়ার্ড আমি। কলিন্স, ওকে মাই কুইন, তুমি আজ রাতে এই কক্ষেই ঘুমাবে। এখনই এই কক্ষ থেকে বেরিয়ে এসো সবাই। বাই কুইন, গুড নাইট। সবাই বেরিয়ে গেলে নীলা দরজাটা লক করে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। আর কলিন্স দরজার বাহিরে দুইজন পাহারাদারকে রেখে দিয়েছে। এদিকে আশফি, আরিয়ান আর লরেন্স এক কক্ষে রয়েছে। ওরা তিনজন আজ রাতে এক কক্ষেই থাকবে। ওদের কক্ষের বাহিরেও দুইজন পাহারাদার রয়েছে। আরিয়ান, হাত কেটেছিস কেন? নাকি নীলা কেটে দিয়েছে? আশফি, নিজের হাত নিজেই কেটেছি, কেউ কেটে দেয়নি। আরিয়ান, মানে, কেন? আর নীলার হাত কিভাবে কাটল? এসবের মানে কি আশফি? আর আশফি, ওই ডেঞ্জারাস মেয়ের পিছু এবার ছেড়ে দে, তোর প্রতিশোধ নিতে হবে না, ওই মেয়ে কোনো দিনও শোধরাবে না। আমরা বরং এখান থেকে পালানোর কোনো উপায় বের করি। ওই মেয়ের সাথে থাকলে আমরা নিজেরাও বিপদে পড়ব। লরেন্স, আরিয়ান ঠিক বলেছে আশফি, এখানে আটকে থাকলে তো চলবে না, পালানোর একটা ব্যবস্থা তো আমাদের করতে হবে। আশফি, নিখোঁজ হওয়াদের নাও উদ্ধার করেই পালিয়ে চলে যাব। যাদের উদ্ধার করব বলে এখানে এসেছিলাম তাদের মুক্ত না করেই চলে যাব। অন্তত আশফির পক্ষে এটা সম্ভব না। আরিয়ান, তাহলে কি করবি এখন? আশফি, এখানেই নিখোঁজ হওয়াদের খোঁজ মিলবে, প্রফেসর উইলিয়ামের ওই ল্যাবের ভিতরে যেতে হবে আমাদের। আরিয়ান, ঠিক আছে, আমি আর লরেন্স তোর পাশে সব সময় আছি। আশফি, আজ রাতেই ওই ল্যাবটা একবার দেখে আসতে হবে, কোথায় কি আছে সব জানতে হবে আমাদের। প্রফেসর উইলিয়ামের ছেলে মেয়েকে বশ করা গেলেও তাকে সহজে ঘায়েল করা সম্ভব নয়, নাবিক রিসার্চ থসনকে উদ্ধার করতে পারলে অনেক কিছু জানতে পারব। ওদিকে প্রফেসর উইলিয়াম তার ল্যাবে এখন কাজ করছে, সাথে আছে তার ছেলে কলিন্স আর মেয়ে লুসিয়া এবং ল্যাবের কিছু কর্মচারী। কয়েকজন কর্মচারী ল্যাবে আটকে রাখা এক যুগকে ধরে নিয়ে আসলো এক্সপেকটেশনের জন্য। যুগকে একটা কাচের বাক্সের ভিতরে ঢোকানো হলো, এরপর তার দুই হাত বেঁধে হাতে ইনজেকশন পুশ করে এক ধরনের মেডিসিন দেওয়া হচ্ছে আর পা কারেন্টের তার দিয়ে বাঁধা হলো। মেডিসিনগুলো যুবকের শরীরের ভেতরে ঢুকছে, কাচের বাক্সটা বন্ধ করে দেওয়া হয়, এর ভিতরে এখন কোনো অক্সিজেন প্রবেশ করতে পারবে না। যুবকটি একটু পর একটা চিৎকার করে অচেতন হয়ে যায়। প্রফেসর উইলিয়াম বলছে, আমি আজকে আমার আবিষ্কার করা মেডিসিনটি এই যুবকের শরীরে দিয়েছি, আমি চাই এই মেডিসিনের কার্যক্ষমতা প্রকাশ করুক, যার সাহায্যে মানুষ অক্সিজেন ছাড়াই পানির নিচে থাকতে পারবে। একটু পর কাচের বাক্স খোলা হলো, আর যুবকটিকে বের করা হয়। যুবকটি চোখ মেলে তাকিয়েছে, এবার সে চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমার শরীর অনেক জ্বালা করছে, অনেক যন্ত্রণা হচ্ছে ভিতরে। প্রফেসর উইলিয়াম হেসে বলছেন, তোর শরীরে মেডিসিন দেওয়া হয়েছে আর আমি এখন তোকে আবার কাচের বাক্সে তুলে ওর নিচে ওই পানির মধ্যে পাঠাবো। আমার আবিষ্কার করা এই মেডিসিন কতটুকু কাজ করবে তা এবার এক্সপেরিমেন্ট করতে হবে। যুবকটি এটা শুনেই ভয় পেয়ে আবার অচেতন হয়ে গেল। কলিন্স, ডেডি, ও তো আবার চেতনা হারালো। চেতনা না থাকলে কতটুকু কাজ করছে কি হচ্ছে তা তো বোঝা যাবে না, আগেই যদি ভয় পেয়ে যায় এভাবে তো হবে না। প্রফেসর, আমাদের একটু অপেক্ষা করতে হবে। নীলার কিছুতেই ঘুমাতে পারছে না, ঘুমানোর অনেক চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, শুধু আশফির বলা কথাগুলো বারবার মনে হচ্ছে আর গা জ্বলে যাচ্ছে। নীলা, কি বলল সে?
এই নীলা খানকে ভালোবাসবে না। এত ভাব ওই আশফির। এই নীলার জন্য কত কত ছেলে পাগল, আর ও কিনা আমাকে ইগনোর করল। আমি ওকে আমার জন্য পাগল করবই, তারপর দেখব মজা। কিন্তু কিভাবে? আমার তো এখন শান্তিই লাগছে না, ধুর, ঘুমাতেও পারছি না। আমি এক্ষুনি ওর কক্ষে যাব। নীলা বিছানা থেকে উঠে গিয়ে দরজার লকটা খুলল, আর তখন কলিন্সের সাথে ল্যাব গিয়ে ওই ল্যাব থেকে লুকিয়ে নিয়ে আসা একটা ঘুমের মেডিসিনের ছোট স্প্রে কোমরের ভাঁজ থেকে বের করল, আর এক পা দরজার বাহিরে দিয়েই। দরজার বাহিরে দুই পাহারাদারকে দেখেই তাদের দিকে স্প্রে করে দিল, সাথে সাথে ওরা পড়ে গিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। এই সুযোগে নীলা কক্ষ থেকে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে এগোতে থাকে আশফি যে কক্ষে আছে সেই কক্ষটা খোঁজার জন্য। এইদিকে ল্যাবে সবাই অপেক্ষা করছে, 1 ঘন্টা পর যুবকটিকে পানির নিচে পাঠানো হবে। লুসিয়া, ডেডি, আমি একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি, তোমরা থাক। ডেনি লুসিয়ার রুমে শুয়ে ঘুমিয়ে গেছে। নীলা এই কক্ষের দরজার লক খুলে ডেনিকে ঘুমন্ত অবস্থায় দেখল। কক্ষের আশেপাশে তাকিয়ে আশফিকে দেখতে না পেয়ে আবার দরজা লক করে দিয়ে অন্য কক্ষগুলো দেখার জন্য যাচ্ছে। নীলা সামনে এগোচ্ছে আর পাহারাদার দেখলেই মুখে স্প্রে করে দিচ্ছে, আর সাথে সাথে তারা ফ্লোরে পড়ে যাচ্ছে। লুসিয়া এদিকেই আসছে। নীলা এতক্ষণে অন্য কক্ষগুলো দেখার জন্য চলে গেছে, তাই সে নীলাকে এখানে দেখতে পায়নি। লুসিয়া নিজের কক্ষে ঢুকেই ডেনিকে তার বিছানায় দেখে পাগল হয়ে যায়, আর সে তখনই দৌড়ে গিয়ে ঘুমন্ত ডেনিকে জড়িয়ে ধরে। ঘুমের মধ্যে এভাবে হঠাৎ কেউ জড়িয়ে ধরায় ডেনি ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠে বসে, আর এবার লুসিয়াকে দেখেই বলছে, এই মেয়ে ছাড়ো। ধ্যাত, একটু ঘুমিয়েছিলাম, তাও এই ডাইনিটার সহ্য হল না, আমার ঘুমেই মধ্যেই এসে ধরেছে আমাকে। ডেনি, এই ডাইনি ছাড় আমাকে, আমি এখন ঘুমাবো। লুসিয়া, ইস কি হ্যান্ডসাম। আমি ছাড়ব না, আমি ঘুমাতে দিব না এখন। এখন শুধু তোমার আর আমার রোমাঞ্চ হবে। আই লাভ ইউ মাই ডিয়ার হ্যান্ডসাম। নীলা একটা কক্ষের সামনে গিয়ে দাঁড়াতেই আরিয়ান আর লরেন্স ওখান থেকে বেরিয়ে আসে। নীলা তখনই আড়ালে লুকিয়ে পড়ল। আরিয়ান আর লরেন্স আশফির কথামতো লুকিয়ে ল্যাবটা দেখার জন্য বের হয়েছে। আরিয়ান আশফিকে ওদের সাথে আসতে দেয়নি, কারণ আশফির কাটা হাতটায় এখনও অনেক ব্যথা আছে, হাতটা নাড়াতে একটু কষ্ট হচ্ছে। সেই জন্য আশফিকে বিশ্রাম নিতে বলে ওরাই বেরিয়ে পড়ে ল্যাবটা দেখার জন্য। দরজার সমানে পাহারাদারদের ফ্লোরে ঘুমিয়ে থাকতে দেখে ওরা একটু অবাকই হয়। লরেন্স, এ কি? পাহারাদারদের যদি এই অবস্থা হয়? যাই হোক, ভালোই হয়েছে, এই সুযোগে ল্যাবটা কোথায় তা খুঁজতে আমরা ওদিকে যেতে পারব। আরিয়ান আর লরেন্স ওখান থেকে চলে যাওয়া মাত্রই নীলা ওই কক্ষটার সামনে গেল যেখান থেকে ওরা বেরিয়েছিল। নীলা কক্ষটার দরজার লক খুলে ভিতরে ঢুকে আশফিকে দেখতে পায়। আশফি বিছানায় বসেছিল। দরজা খোলার শব্দে আশফি দরজার দিকে তাকিয়ে নীলাকে দেখে চমকে গিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। আশফি, এ কি, তুমি এখানে? নীলা দরজাটা ভিতর থেকে লক করে দিয়ে আশফির দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ জান, থাকতে পারছি না, তাই তোমার কাছে চলে এলাম। আশফি, এত রাতে তুমি ছেলেদের কক্ষে কি করতে এসেছ? নীলা, কি করব জান, তোমার কথা শুধু মনে হচ্ছিল, আমি যে একটুও ঘুমোতে পারছিলাম না। নীলা এই কথাগুলো বলছে আর একটু একটু করে আশফির দিকে এগোচ্ছে, আর আশফি নীলার দিকে তাকিয়ে আছে। আশফি, এই মেয়ে, তুমি এভাবে আমার দিকে আসছো কেন? হঠাৎ আশফির চোখ কপালে উঠে গেল, আর হা হয়ে নীলার দিকে তাকিয়ে বলছে, এ কি, এই মেয়ে, তুমি ড্রেস খুলছ কেন? তোমার কি লজ্জা শরম নেই নাকি? ওহ, ইস, থামো থামো, কি করছো এসব? পাগল হলে নাকি? নীলা তার উপরের পরে থাকা ড্রেসটা খুলতে খুলতে বলছে, জান, তুমি আমাকে ভালোবাসবে না? মনে মনে হাসতে হাসতে বলছে, পাগল তো আমি তোমাকে করব। আজ আমার প্রেমে তোমাকে পাগল করেই ছাড়ব আশফি, আমার কাছে ধরা দিতেই হবে তোমার। নীলা তার পরে থাকা ড্রেসটা খুলে ফেলেছে, এখন শুধু উপরে পাতলা একটা গেঞ্জি পরা। আশফি নীলার দিকে তাকাতে পারছে না,
তারপরও আর চোখে তাকাচ্ছে। নীলা আবারও আশফির দিকে এগিয়ে আসছে। আশফি, ছি ছি নীলা, এসব কি করছো তুমি? জামা কাপড় সব খুলে একটা ছেলের সামনে এভাবে দাঁড়িয়ে আছো, লজ্জা শরম নাই নাকি তোমার? তোমার মাথা নষ্ট আছে? জানতাম এতটা যে নষ্ট তা জানতাম না। ও গড! নীলাকে এইভাবে দেখে আশফির বুকে ঝড় তুফান শুরু হয়ে গেছে, মাথা ঘুরে যাচ্ছে একদম, চোখে ঘোর লেগে গেছে। আশফি দুই হাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেলে, হাতের আঙুলের ফাঁক দিয়ে একটু একটু করে নীলাকে দেখছে, আবার চোখ ঢেকে ফেলছে। এবার আশফি বলল, এই মেয়ে, তোমার কি একেবারেই লজ্জা শরম নেই? তোমার ড্রেস তুমি পরে নেও, আমি চোখ খুলতে পারছি না তোমার জন্য। নীলা, জান, চোখ খুলতে কে মানা করেছে? নীলা আশফির একদম কাছে এসে দাঁড়িয়েছে আর একদৃষ্টিতে আশফির দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। এবার নিজের হাত দিয়ে আশফির হাত দুটো আশফির চোখ থেকে সরিয়ে দিল। নীলা, জান, আমার দিকে তাকাও, আর বলো, নীলা আই লাভ ইউ। নীলা সামনে থেকে তার দুই হাত আশফির কাঁধে রাখল। আর আশফি তো তার শরীরে কারেন্টের মতো শকট খাচ্ছে। আশফি মনে মনে নিজেই নিজেকে বলছে, কন্ট্রোল আশফি কন্ট্রোল, এই মেয়ের ফাঁদে পা দিস না। নীলা, কি হলো, কিছু বলছো না কেন? এবার নীলা আশফিকে দুই হাত দিয়ে আলতো করে জড়িয়ে ধরে, আর এমনভাবে আশফির শরীরে হাত দিচ্ছে। আশফির নীলার প্রতি নেশা ধরে যাচ্ছে। আশফি আবারও মনে মনে নিজেই নিজেকে বলছে, আশফি তুই আজ শেষ। প্রতিশোধ নিতে গিয়ে এই মেয়ের জালে আটকা পড়ে গেছিস। আশফি পারছে না নীলাকে সরাতে, এভাবে এমন পরিস্থিতি নীলা সৃষ্টি করবে তা সে ভাবতেই পারেনি। নীলা মনে মনে ভাবছে, কি আশফি চৌধুরী, এবার তুমি ঘায়েল হচ্ছ তো? এই নীলা খানকে ইগনোর করা, তাই না? হি হি, এবার বোঝ, আমাকে ভালোবাসতেই হবে তোমার, আমি আদায় করেই ছাড়ব। ইটস কোল্ড নীলা খান। এইদিকে আরিয়ান আর লরেন্স খুঁজতে খুঁজতে ল্যাবটা পেয়ে যায়। তারা ল্যাবের বাহিরে দুইজন পাহারাদারকে দাঁড়িয়ে থাকতে দেখে পিছন থেকে গিয়ে ওদের মাথায় বাড়ি দেয়, আর সাথে সাথে দুইজন পড়ে গেল। এই ফাঁকে আরিয়ান আর লরেন্স ওদের পোশাকগুলো নিয়ে ওগুলো পরে পাহারাদার সেজে ল্যাবের দরজার বাহিরে দাঁড়িয়ে ল্যাবের ভিতরে উকি দিয়ে দেখার চেষ্টা করছে। কলিন্স, ডেডি, এই ছেলের তো এখনও চেতনা আসছে না, আমরা পানিতে পাঠাবো কি করে? প্রফেসর, দেখছি আমি, মেডিসিন ওর শরীরে স্থায়ী হতে একটু তো সময় লাগবে। অ্যাসিস্ট্যান্ট, ওই ডোজটা নিয়ে এসো তো, আরও কয়েকটা ইঞ্জেকশন দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট, ওকে স্যার। প্রফেসর ওই যুবকের শরীরে আরও 3 ধরনের মেডিসিনের ডোজ ইঞ্জেকশনের মাধ্যমে দিয়ে দিল। আরিয়ান আর লরেন্স ল্যাবের বাহিরে দরজা থেকে এই সব কিছু দেখছে। লরেন্স, কি দেখছি এসব? আমার তো ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে। যুবকটিকে এবার শুয়ে দেওয়া হল। আর সাথে প্রফেসর বলছে, এইবার কিছুক্ষণের মধ্যেই চেতনা আসবে। আশফি নীলার দিকে তাকিয়ে আছে। নীলা এবার নিজের হাত দিয়ে আশফির দুই হাত নীলার কোমরের দুই পাশে ধরিয়ে দিল। আশফি এখন দুই হাত দিয়ে নীলার কোমর ধরে আছে, আর নীলার এক হাত আশফির ঘাড়ে এবং অন্য হাত দিয়ে আশফির মুখ ধরে আছে। এবার নীলা আশফির ঠোঁটে হাত দিল, আর আস্তে আস্তে আশফির ঠোঁটের দিকে কিস করার জন্য নিজেই এগিয়ে যাচ্ছে। হঠাৎই আশফি নীলার কোমর ধরে টান দিয়ে নিজের কাছে টেনে এনে নীলার ঠোঁটে কিস করতে শুরু করে দিল। নীলাও দুই হাত দিয়ে আশফির ঘাড় জড়িয়ে ধরল। এদিকে ডেনি কক্ষে ছোটাছুটি করছে। লুসিয়া যতবারই ডেনির কাছে এসে ডেনিকে জড়িয়ে ধরছে ততবারই ডেনি ধাক্কা দিয়ে লুসিয়াকে সরিয়ে দিচ্ছে। এইবার ডেনি কক্ষের কোনো এসে দাঁড়িয়েছে। ডেনি, হে খোদা, এই ডাইনির হাত থেকে রক্ষা করো আমায়। আমি যে মেয়েদের গায়ে হাত ওঠাতে পারি না, না হলে এই ডাইনিকে এতক্ষণে থাপড়াইতে থাপড়াইতে সোজা করতাম। বাঁচাও আমায় খোদা, দয়া করো। লুসিয়া কক্ষের কোনো অগিয়ে কক্ষের কোনো থেকেই ডেনির হাত ধরে টেনে ডেনিকে বের করে নিয়ে আসল। লুসিয়া, ও মাই হ্যান্ডসাম, তুমি এমন করছো কেন? আমার মতো এত হট লুকিং সুন্দরী মেয়ে রেখে দূরে দূরে কিভাবে থাকছ?
কাছে এসো প্রিয়। বলতে বলতেই ডেনিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর নিজেও গিয়ে ডেনির ওপর পড়ে ডেনিকে জড়িয়ে ধরে। ডেনি, এই ডাইনি ওঠ। হায় আল্লাহ! নীলা যদি এই ডাইনির সাথে এক কক্ষে এই অবস্থায় আমাকে দেখে তাহলে তো নীলা আর কোনো দিনও আমায় ভালোবাসবে না। আমি নীলাকে ভালোবাসি, ওকে হারাতে চাই না আমি। লুসিয়া ডেনির ওপর শুয়ে ডেনি বুকে মাথা রেখে বলছে, হ্যান্ডসাম, আমি তোমার সাথে আজ রোমাঞ্চ না করে তোমায় ছাড়ছি না। প্রিয়, আমি আজ তোমার সাথে থাকব। আমি তোমাকে কাছে পেতে চাই, খুব কাছে। লুসিয়ার এসব কথা ডেনির অলরেডি মাথা ঘুরা আর বুক ধরফর করা শুরু হয়ে গেছে। ওদিকে একে অপরকে জড়িয়ে ধরে আশফি আর নীলার লিপেই ছাড়ার কারো কোনো লক্ষণই নেই। লং টাইম কিসিং চলছে। ল্যাবে আরিয়ান আর লরেন্স পাহারাদার সেজেই সবার চোখ এড়িয়ে ল্যাবের ভিতরে ঢুকে পড়েছে। ভিতরে ডান পাশে একটা কক্ষের দরজা খোলা দেখা যাচ্ছে আর প্রফেসর কলিন্স এবং তার সহকর্মীরা সামনে বামপাশে দাঁড়িয়ে এক্সপেরিমেন্ট করছে। সেই সময় প্রফেসর হঠাৎ করেই পিছনে তাকিয়ে ওদের পাহারাদার ভেবে বলে উঠল, ওখান থেকে আরও একজন ছেলেকে নিয়ে এসো। এই ছেলে অনেক দুর্বল হয়ে পড়েছে, সুস্থ একজনকে ভিতর থেকে ধরে নিয়ে এসো। আরিয়ান সাথে সাথে বলে উঠল, ইয়েস স্যার। বলেই আরিয়ান আর লরেন্স ওই কক্ষের ভিতরে ঢুকে গেল। কক্ষের ভিতরে ঢুকে ওদের চোখ কপালে উঠে যায়। ভিতরে হলো রুমের মতো একটা বড় কক্ষ, আরও অনেকগুলো কক্ষ রয়েছে ভিতরে। হলরুমটা পুরো হাসপাতালের মতো। অনেকগুলো বেড রয়েছে, বেডে অনেকেই শুয়ে আছে। কারো হাত পা প্লাস্টার করা, কারো ড্রেসিং করা, কারো আবার হাতে সেলাইন আর রক্ত দেয়া হচ্ছে। রয়েছে সার্জারি করার কিছু যন্ত্রপাতি। এসব দেখে আরিয়ান আর লরেন্স কিছুটা ঘাবড়ে ভয় পেয়ে যায়। তখনই পাশের একটা কক্ষ থেকে কারো চিৎকার শুনে সেদিকে ছুটে গিয়ে দেখে একটা ছেলেকে বেডে শোয়া অবস্থায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে আর সে চেঁচিয়ে বলছে, শয়তানের বাচ্চা, আমাকে যেতে দে এখান থেকে, ছেড়ে দে আমায়। আরিয়ান তার কাছে গিয়ে বলে, তুমি একটু শান্ত হও, কোনো ভয় নেই, আমরা তোমাদের এখান থেকে মুক্ত করতে এসেছি। কে তুমি? এখানে কিভাবে এলে? ছেলেটি ওদের দিকে একটু তাকিয়ে থেকে বলতে থাকে, আমি রাডিকো। কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার স্কট শহর থেকে আমার দুইজন বন্ধু নিয়ে সমুদ্রে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ি। উদ্দেশ্যে ছিল জাহাজের নাবিক রিসার্চ থসনের শেষবার সমুদ্র যাত্রার সেই জাহাজটা খোঁজা এবং তার নিখোঁজ হওয়ার রহস্য জানা, কারণ দক্ষ নাবিক রিসার্চ থসন সম্পর্কে আমার আগ্রহ ছিল অনেক। আমরা জাহাজ নিয়ে বেরিয়ে পড়লে পথের মধ্য সমুদ্র ঝড় উঠলে আমাদের জাহাজ লণ্ডভণ্ড হয়ে ভাসতে ভাসতে একটা জঙ্গলের দিকে চলে আসে আর জঙ্গলের পথে হাঁটতেই এরা আমাদের এখানে ধরে নিয়ে আসে। তখন থেকে আমি এই কক্ষে রয়েছি। আমার বাকি দুই বন্ধুকে কোথায় রেখেছে আমি তা জানি না। আরিয়ান, চিন্তা করো না, আমরা ওদেরকেও খুঁজে বের করে উদ্ধার করব। এটা বলতে বলতেই কক্ষে কারো পায়ের আওয়াজ পেয়ে পিছনে তাকাতেই আরিয়ান আর লরেন্সের মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ পিছনে দরজার সামনে দাঁড়িয়ে ওদের দিকে চেয়ে আছে প্রফেসর সহ তার ছেলে কলিন্স এবং ল্যাবের কিছু সহকারী কর্মচারী। কলিন্স এবার চেঁচিয়ে বলে উঠিল, কাদের মুক্ত করে উদ্ধার করে নিয়ে যাবি? হা, কাদের? এই বেঁধে ফেল এই দুটোকে, আর ল্যাবের পরীক্ষাগারে নিয়ে গিয়ে আটকে রাখো। এখন এদের দুটোকে দিয়েই এক্সপেরিমেন্ট করা হবে। খুব চালাক না তোরা, এবার তোদের কে বাঁচাবে? হা, এই নিয়ে যা এদের। ওদিকে আশফি নীলাকে জড়িয়ে ধরে নীলার ঠোঁটে অনেকক্ষণ ধরে কিস করেই যাচ্ছে। হঠাৎ আশফির খেয়াল হয়, আর সে তখনই নীলাকে ছেড়ে দিয়ে হাফতে হাফাতে মনে মনে নিজেই নিজেকে বলছে, এটা তুই কি করলি আশফি? তুই তো এতক্ষণ নিজের মধ্যে ছিলি না। নীলা আশফির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এবার সে তার পরে থাকা পাতলা গেঞ্জিটাও খুলে ফেলছে। এটা দেখে আশফি তখনই তাড়াতাড়ি নীলার হাত আটকে ধরে বলছে, এই মেয়ে, ছি ছি, কি করছো? ওটা খুলো না। অনেক হয়েছে, এবার একটু লজ্জা শরম করো। নীলা আশফির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এবার সে তার পরে থাকা পাতলা গেঞ্জিটাও খুলে ফেলছে। এটা দেখে আশফি তখনই তাড়াতাড়ি নীলার হাত আটকে ধরে বলছে, এই মেয়ে, ছি ছি, কি করছো? ওটা খুলো না।
অনেক হয়েছে, এবার একটু লজ্জা শরম করো। নীলা, কিসের লজ্জা শরম করব? আশফি, বোঝ না। তুমি কি ভেবেছ এইভাবে আমাকে তোমার করে নেবে? আমার মন পাবে? কখনো না। নীলা, যাহ বাবা, তুমি তো নিজেই আমাকে এতক্ষণ ধরে কিস করলা, এখন আবার এসব বলছো কেন? আশফি, এইসব কিছু হয়েছে তোমার জন্য। এইগুলো করলে তো যে কেউ তোমার প্রতি। নীলা না বোঝার ভান করে বলে, কোনোগুলো গো। আশফি, ন্যাকা, কিছু বোঝে না। তোমার মতো সুন্দরী মেয়ে এভাবে সামনে এসে এসব করলে কি আর নিজেকে কন্ট্রোলে রাখা যায়? তাই বলে ভেবো না তুমি আমার মন জয় করে নিয়েছ, তোমার করা অপরাধের শাস্তি তুমি পাবেই। এটা বলেই আশফি তাড়াতাড়ি কক্ষ থেকে বের হয়ে গেল, কারণ নীলা যে অবস্থায় আছে, এখানে আর কিছুক্ষণ থাকলেই নীলার সাথে আশফির আরও বেশি কিছু হয়ে যেতে পারে। আশফি কক্ষের বাহিরে এসে বলছে, ওফ কি ডেঞ্জারাস মেয়ে! আমি তো নিজের ওপর কন্ট্রোলই হারিয়ে ফেলেছিলাম। যতই হোক আমি ওকে প্রথম যেদিন দেখি সেই দিন থেকেই ক্রাশ খেয়ে ওর ওপর ফিদা হয়ে আছি। নীলা কক্ষে বসে তার ড্রেসটা পরতে পরতে ভাবছে, আচ্ছা আমি আশফিকে এই নিয়ে দুইবার এভাবে কিস করে ফেললাম কি করে, যা আর কোনো ছেলের প্রতি আমার কোনো দিন হয়নি। কেন জানি মনে হয় আমার আশফিকেই চাই, কিন্তু ও আমার সাথে ওমন করলে আমার খুব রাগ হয়, নিজেকে আর ঠিক রাখতে পারি না। আশফি, তুমি আমায় কষ্ট দিও না, আমি তোমায় আমার করে নিতে চাই, অনেক ভালোবাসতে চাই তোমাকে। তুমি আমায় কষ্ট দিলেও আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ভাবতে ভাবতেই নীলার চোখ দিয়ে নিজের অজান্তেই পানি বেরিয়ে আসে। আশফি অন্য কক্ষগুলো খুঁজে খুঁজে দেখছে। আশফি, এই আরিয়ান আর লরেন্স কোনো দিকে গেল? ওরা কি ল্যাবটা খুঁজে পেয়েছে? আমাকেই এখন ল্যাবটা খুঁজতে হবে। আশফি ল্যাবটা খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে পেয়েও যায়। ল্যাবের বাহিরে দাঁড়িয়ে দেখে ভিতরে আরিয়ান, লরেন্স আর একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। ছেলেটাকে দেখে আশফি চিনে ফেলল, ওর ছবি দেখেছিল ওর বাসায়, সে হচ্ছে রাডিকো। আরিয়ান ভয়ে চোখ বন্ধ করে আছে, আর প্রফেসর উইলিয়াম আরিয়ানের শরীরে ইঞ্জেকশন দিতে যাবে এমন সময় আশফি ল্যাবের ভিতরে ঢুকে পড়ল। প্রফেসর আশফিকে দেখে সাথে সাথে বলে উঠল, তুমি এখানে কি করছ? আশফি, শ্বশুরমশাই, আমার হবু বউ লুসিয়াকে দেখছি না কোথাও, তাই খুঁজতে খুঁজতে এদিকে চলে এলাম। আর এদের এভাবে বেঁধে রেখেছেন কেন? নিশ্চয়ই পালানোর কোনো মতলব করছিল। আমি আগেই বুঝেছিলাম ওরা ওমন, তাই আমি ওদের সাথে আজ রাত থেকে ওদের চোখে চোখে রাখতে চেয়েছিলাম। ঠকিয়েছে আমায়। ওদের জন্যই আমি আজ জাহাজ হারিয়ে এই জঙ্গলে। দেখেছেন আমার হাত কেটে গেছে, আমি অসুস্থ, একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এই সুযোগে ওরা পালিয়ে এই ল্যাবের দিকে চলে এসেছে। বাহিরে দেখে আসলাম পাহারাদারদের মেরে কি অবস্থা করে ফেলেছে। নিশ্চয়ই ল্যাবের কোনো ক্ষতি করতে এদিকে এসেছিল ওরা। বেঁধে রেখে ঠিক করেছেন, কাল বিয়ের পর ওদের একটা ব্যবস্থা করবেন। আশফি এগুলো বলে আরিয়ানকে একটা চোখ টিপ দিল। কলিন্স, তুমি সত্য বলছো তো? আশফি, মিথ্যা বলবো কেন? হাজার হলেও আমি এখন তোমাদের আপনজন। কাল আমি আর ডেনি তোমার বোনকে বিয়ে করছি, আর তুমিও তো কাল সুন্দরী নীলাকে বিয়ে করছো। এত রাতে বিশ্রাম না নিয়ে বিয়ের জন্য প্রস্তুতি আয়োজন না করে এখানে ল্যাবে কেন? একদিন কি এক্সপেরিমেন্ট না করলেই নয়? একই দিনে তোমাদের দুই ভাই বোনের বিয়ে, তাও বোনের আবার একসাথে দুইটা বর। আয়োজন আরও বিশাল হওয়া চাই। কলিন্স আশফির কথা শুনে প্রফেসরের দিকে তাকিয়ে ন্যাকা ভাব নিয়ে বলল, ডেডি, আশফি তো ঠিকই বলেছে। কাল আমার সাথে নীলার আর লুসিয়ার সাথে আশফি ও ডেনির বিয়ে। আজ এই এক্সপেরিমেন্টগুলো না করলেই কি নয়? থাক না আজ ডেডি। প্রফেসর ছেলের কথা ফেলতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, সবাই যার যার কক্ষে চলে যাও, আর এরা এখানেই বাধা থাক। বিয়ের অনুষ্ঠান শেষে এদের দিয়ে এক্সপেরিমেন্ট করা হবে। ওদিকে ডেনি লুসিয়াকে কোনোভাবে পটিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর সেও অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ল। সকাল হয়ে গেছে, আর সকাল থেকেই বিয়ের ধুমধুমার আয়োজন চলছে। গুহার ভেতরে কক্ষগুলোতে ভিন্ন ডেকোরেশনের ব্যবস্থা করা হচ্ছে।
সব জায়গায় ফুল দিয়ে সাজানো হয়েছে। ডেনি, লুসিয়া, আশফি, নীলা বসে বসে ডান্স পারফরমেন্স দেখছে, আর এমন সময় ওখানে কলিন্স এসে উপস্থিত হল। এসেই কর্মীদের বলছে, বিয়ের আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে, দুপুরের মধ্যে ডেকোরেশনের কাজ সম্পন্ন করা চাই। তখন নীলা উঠে গিয়ে কলিন্সকে বলছে, তোমার সাথে আমি এখন একটু রুমে যেতে চাই। এটা শুনে আশফি আর ডেনি একসাথে নীলার দিকে তাকায়, আর ডেনি সাথে সাথে উঠে দৌড়ে এসে নীলার হাত ধরে বলছে, নীলা, আমায় ক্ষমা করে দাও, আমি কাল রাতে ইচ্ছা করে লুসিয়ার সাথে থাকতে চাইনি, ও জোর করেই আমার কক্ষে ঘুমিয়ে পড়েছিল, তাই বলে আমাকে এত বড় শাস্তি দিও না। তুমি কলিন্সের সাথে রুমে যেও না। কলিন্স লুসিয়াকে ডেকে চেঁচিয়ে বলছে, তোর হবু বরকে সামলা এখনই। ডেনি তারপরও উত্তেজিত হয়ে নীলাকে বলছে, নীলা ডিয়ার, তুমি কলিন্সের সাথে এখন রুমে যাচ্ছ কেন? নীলা রেগে উত্তর দিল, রোমাঞ্চ করব তাই। কলিন্স এটা শুনে লুচ্চা মার্কা একটা হাসি দিল। নীলা আবারও বলছে, কলিন্স চলো। বলেই নীলা কলিন্সের সাথে চলে গেল। এটা শুনে ডেনি টেনশনে মাথা ঘুরে পড়ে যেতে নিলেই লুসিয়া তাকে ধরে ফেলে। আশফি, কি হলো লুসিয়া, তুমি কি শুধু তোমার এক বরকেই সামলাবে? তোমার আরও একজন হবু বর যে এখানে বসে আছে তার দিকে তোমার তো কোনো খেয়ালই নেই। ও বুঝেছি তুমি ডেনিকেই বেশি সময় দেবে, আমাকে দেবে না। ভাবতেই কষ্ট হচ্ছে, নিজের বউকে অন্যর সাথে ভাগাভাগি করে নিতে হবে। লুসিয়া চিন্তিত হয়ে উত্তর দিল, দুঃখিত আমার ডেঞ্জারাস হ্যান্ডসাম বর আশফি। আসলে আমার এই ডেনি বোরটা উল্টা পাল্টা চিন্তা করে অতিরিক্ত টেনশনে চেতনা হারিয়েছে। ওকে এখন একটু রুমে রেখে আসছি, ওকে রেখে এসেই শুধু তোমাকে সময় দেব, কিছু মনে করো না ডিয়ার। আশফি একটা বাঁকা হাসি দিয়ে বলল, ইট শো ওকে মাই ডিয়ার লুসিয়া, তাড়াতাড়ি এসো। ওদিকে নীলা কলিন্সকে রুমে নিয়ে গিয়ে ঘুমের মেডিসিনের স্প্রেটা হঠাৎ করেই কলিন্সের মুখে স্প্রে করে দিয়ে তাকে ঘুমের দেশে পাঠিয়ে দিল, আর এবার তার পকেটে হাত দিয়ে ল্যাবের সেই পাসওয়ার্ড দেওয়া কক্ষটার চাবি খোঁজার চেষ্টা করছে। খুঁজতে খুঁজতে তার পকেটে একটা চাবি পায় এবং সাথে সাথে চাবিটা নিয়ে কক্ষ থেকে বেরিয়ে লুকিয়ে ল্যাবের দিকে যায়, আর ল্যাবের সমানের একটা কক্ষ থেকে কিছু ঘুমের তরল মেডিসিন নিয়ে আসে। আসার সময় এক পাহারাদার ওকে দেখে ফেলার সাথে সাথেই তাকেও স্প্রে করে দিল। এরপর নীলা কলিন্সের কফি আনার কথা বলে রান্নার কক্ষে গিয়ে তার ভিতরে ঢুকে পড়ে, আর ওখানে ঢুকে কৌশলে লুকিয়ে লুকিয়ে সব খাবারে ঘুমের তরল মেডিসিনটার সবটাই মিশিয়ে দিয়ে আসল। এদিকে আশফি আর লুসিয়া গল্প শুরু করে দিয়েছে। আশফি, আচ্ছা, আমরা বিয়ের পরে যে হানিমুনে যাব, তার জন্য এখান থেকে কি যাওয়ার কোনো ব্যবস্থা আছে? মানে জাহাজ বা অন্য কিছু? আমি তো তেমন কিচ্ছু দেখতে পাচ্ছি না এখানে, কিভাবে যাব আমরা বলো তো? লুসিয়া, আমাদের অনেকগুলো ছোট ছোট স্পিডবোট আছে, আর নাবিক রিসার্চ থসন তার জাহাজটাও লুকানো আছে এই পাহাড়ের পিছনেই পানি ভর্তি একটা বড় গুহার ভেতর। আশফি, ও আচ্ছা, তাহলে তো ভালোই। তখনই নীলা প্রফেসর উইলিয়াম সহ তার সকল কর্মচারীদের ডেকে এই বিয়ের ডেকোরেশনের আসরে নিয়ে আসল। এবার সে বলতে শুরু করে, কলিন্স একটু টায়ার্ড, সে এখন কক্ষে বিশ্রাম নিচ্ছে, 1 ঘন্টা পর এখানে আসবে, তাই সে এখানকার খাবারদাবারের পরিবেশনটা আমাকে নিজে দাঁড়িয়ে থেকে করতে বলেছে। বিয়ের মতো এত বড় উৎসব, সেই জন্য ল্যাবের কর্মচারী থেকে শুরু করে সব পাহারাদার সবাই আজকে খাবে, কেউ যেন বাদ না যায়। এবার প্রফেসর উইলিয়ামের দিকে তাকিয়ে বলছে, যেহেতু আমি নতুন বউ হতে চলেছি, তারপরও এটা নিজের বাড়ি মনে করে আমি পরিবেশনটা করব। এর আগে আপনার 39 জন ছেলের বউ নিশ্চয়ই এমনটা করেনি। আশফি এসব শুনে পুরাই হা হয়ে নীলার দিকে তাকিয়ে আছে। এরপর নীলা আশফিকে বাদ দিয়ে প্রফেসর উইলিয়াম, লুসিয়া আর ল্যাবের সব সহকারী কর্মচারী এবং সব পাহারাদারকেই একে একে সব খাবার দিল। আশফি মনে মনে বলছে, আমি না খেয়ে থাকব নাকি, আমাকে কেন দিল না? তখনই নীলা ওদের থেকে আলাদা একটা খাবার আশফিকে খেতে দিল। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর প্রফেসর উইলিয়াম সহ লুসিয়া,
এবং ল্যাবের সহকারী কর্মচারীরা আর সব পাহারাদার যে যেখানে বসেছিল সেখানেই সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। এভাবে সবাইকে একসাথে ঘুমিয়ে পড়তে দেখে আশফি উঠে দাঁড়িয়ে অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে বলছে, এ কি খাবার খাওয়ালে তুমি? এবার কি সবাইকে একসাথে মার্ডার করে দিল নাকি? নীলা হাসতে হাসতে বলল, কেউ মরবে না, তবে এরা 12 ঘন্টা ঘুমিয়ে থাকবে। এটা নীলা খানের অ্যাকশন। হুহহ, নীলা খানকে বিয়ে করবে। হা হা হা, এখন কর বিয়ে। আশফি, এই প্রথম একটা কাজের কাজ করেছ। উম্মমাহহ, আই লাভ ইউ নীলা। এখন চলো তাড়াতাড়ি ল্যাবের দিকে যাই, সবাইকে উদ্ধার করতে হবে। আশফির মুখে এই কথা শুনে নীলা অনেকটা খুশি হয়ে আশফির হাত ধরেই দৌড়াতে দৌড়াতে ল্যাবের দিকে যাচ্ছে। আশফির মুখে এই কথা শুনে নীলা অনেকটা খুশি হয়ে আশফির হাত ধরেই দৌড়াতে দৌড়াতে ল্যাবের দিকে যাচ্ছে। ল্যাবে গিয়ে আরিয়ান, লরেন্স আর রাডিকোর দড়ির বাঁধন খুলে দিল, সেই সাথে ল্যাবের হলো রুমে গিয়ে আটকে রাখা সকল বন্দীদের উদ্ধার করে। প্রায় 60 জনের মতো হবে। তাদের মধ্যে রাডিকোর 2 বন্ধু রোহান আর নুসাইফাকেও খুঁজে পাওয়া যায়। এরই মধ্যে নীলা হঠাৎ করেই লাফ দিয়ে আশফিকে জড়িয়ে ধরে তার গালে কিস করতে করতে চিল্লিয়ে লাফাতে লাফাতে বলছে, উমম উমম, উমম মা, আমি পেরেছি, ইস। নীলা খান পেরেছে রাডিকো সহ তার 2 বন্ধুদের উদ্ধার করতে। ইয়ে! নীলার চিল্লানোতে আশফির কান ঝালাপালা হয়ে যাচ্ছে। নীলা আশফিকে জড়িয়ে ধরে এভাবে লাফাচ্ছে আর তা দেখে আরিয়ান, লরেন্স, রাডিকো, রোহা, নুসাইফা সবাই ওদের দিকে চেয়ে আছে। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আশফি নীলার থেকে নিজেকে ছাড়িয়ে নিল আর নীলাকে রেগে বলছে, ওই মাইয়া, তোমার কি একটুও লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই? না থাকলে আমার থেকে কিছু ধার নাও। নীলা আশফির কথায় পাত্তা না দিয়ে একটা চাবি বের করে ওর দিকে ধরে বলছে, এই দেখো আমার আরও একটা ম্যাজিক। আশফি সহ সবাই অবাক হয়ে চাবিটার দিকে তাকিয়ে আছে। আশফি বলে উঠল, কিসের চাবি এটা? নীলা, হা হা, পাসওয়ার্ড তো জানি না, তাই চাবি দিয়েই ওই দরজার লক খুলব। নিশ্চয়ই ওখানে গোপন কিছু লুকানো আছে, তাই পাসওয়ার্ড দেওয়া। নীলা সেই পাসওয়ার্ড দেওয়া দরজাটার সামনে গেল আর বাকিরা সবাই অবাক হয়ে কি হচ্ছে জানার জন্য ওর পিছু পিছু এসে দাঁড়িয়েছে। নীলা চাবি দিয়ে দরজার লক খুলে ফেলল। দরজা খুলে ভিতরে ঢুকেই সবার চোখ কপালে উঠে যায়। ভিতরে একটা চারকোনা রুমের মতো আর মাঝখানে একজন মধ্যে বয়স্ক লোক বেডে শুয়ে আছে। লোকটা ওদের দেখে উঠে বসে বলছে, কারা তোমরা? আশফি, আমরা এখানে আটকে রাখা বন্দীদের আর জাহাজের নাবিক রিসার্চ থসনকে উদ্ধার করতে এসেছি। লোকটি কাঁপা কাঁপা গলায় বলল, আমিই রিসার্চ থসন। রাডিকো সহ বাকিরা সবাই অবাক হল। এরপর আশফি ওদের এখানে আসার সব ঘটনা রিসার্চ থসনকে খুলে বলে। রিসার্চ থসন এখান থেকে বের হওয়ার রাস্তা বললেন, ল্যাবের বাম দিকে একটা কক্ষে গিয়ে সেই কক্ষে নিচে নামার সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে কিছুটা নিচে যেতে যেতে আবার উপরে ওঠার সিঁড়ি আসবে, ওটা একটা জায়গায় গিয়ে শেষ হবে, সেটা সোজা জংলে এই পাহাড়ের গুহার পিছনের দিক। আটকে রাখা বন্দিরা সহ আশফি, নীলা, আরিয়ানরা সবাই ল্যাবের সেই কক্ষে গিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে, এমন সময় পিছন থেকে কারো ডাক শোনা যাচ্ছে আর সে নীলা নীলা বলে চিৎকার করতে করতে এদিকে আসছে। সে দৌড়ে এসে নীলার কাছে থামল আর হাঁফাতে হাঁফাতে বলছে, নীলা ডিয়ার, তুমি আমাকে এখানে একা রেখেই চলে যাচ্ছিলে। নীলা, কি ব্যাপার ডেনি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ডেনি, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর সেই সুযোগে ওই ডাইনি লুসিয়া মেয়েটা আমাকে তার রুমে নিয়ে গিয়েছিল, আর কাল রাতেও ওই ডাইনিটা এইভাবেই আমার কাছে চেষ্টা করছিল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। হ্রস্বই কার ছাড়া আমার মনে আর কারো জায়গা নেই। আরিয়ান সাথে সাথে বলে উঠল, মেয়েটা কি সাংঘাতিক লেভেলের লুচ্চা রে, একসাথে 2টা ছেলেকে বিয়ে করতে চেয়েছিল। ছি ছি, এই জন্মে এমন লুইচ্চা মেয়ে কোথাও দেখিনি। লরেন্সো তখন বলে ওঠে, মেয়েটা কিন্তু সেই লেভেলের হট ছিল, আর শুধু কি মেয়েটা,
ওর ভাই কলিন্সও তো লুইচ্চার বশ হবে। ৩৯টা মেয়েকে বিয়ে করেছে, আর ৪০ নংটা করতে গিয়েই তো নীলা ঘোল খাইয়ে দিল, শালা লুইচ্চা। নীলা তখনই বলে ওঠে, তোমরা একটু ওয়েট করো, আমি ২ মিনিটের মধ্যে ফিরে আসছি, বলেই ল্যাব থেকে কক্ষের দিকে দৌড় দিল। নীলা কলিন্সের কক্ষে গিয়ে তার মুখে ২টা লাথি দিয়ে ২ মিনিটের মধ্যেই ফিরে আসল। আশফি আর বাকিরা কিছুই বুঝল না। আরিয়ান বলল, নীলা কোথায় গিয়েছিলে? নীলা, ওই লুইচ্চা ক্যারেক্টার কলিন্সের মুখে লাথি মেরে আসলাম, শালা ওই চোখ দিয়ে আমার দিকে নজর দিছিল। এসব কাহিনী শুনে ওদের সাথে থাকা রাডিকো, নুসাইফা হাসতে হাসতে শেষ। এরপর সবাই রিসার্চ থসনের দেখানো পথে সিঁড়ি দিয়ে একে একে নিচের দিকে নামে যাচ্ছে। ওদের উদ্ধার করতে পেরে নীলা খুব খুশি আর বেশি উত্তেজিত থাকায় গান গায়ে লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নামছিল। আর এসব করতে গিয়ে হঠাৎ করলেই পা পিছলে উপর হয়ে যায়, আর তখন ডেনি ধরতে আসলে ডেনিকে হাত দিয়ে সরিয়ে দিতেই ডেনিও পিছলে নিচের দিকে পড়তে থাকে, আর আরিয়ান তখন তাকে ধরে সিঁড়ি থেকে তোলে। এরপর আশফি এসে নীলাকে সিঁড়ি থেকে তুলল। নীলা পায়ে ব্যথা পেয়েছে, তাই হাঁটতে পারছে না। নীলার মাথায় এবার দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে সাথে সাথে আশফিকে বলে উঠল, আমি তো এখন হাঁটতেই পারব না, ব্যথা লাগছে অনেক, আমাকে একটু কোলে করে এই সিঁড়ি দিয়ে নামতে হবে। আশফির ইচ্ছা না থাকা সত্ত্বেও নীলার প্রতি কিছুটা মায়া করে নীলাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে হাঁটছে। এটা দেখে ডেনির রাগে গাজলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। ছটফট করছে, সামনের জনকে ঠেলে জোরে জোরে পা ফেলে নামছে। এবার সিঁড়িটা উপরের দিকে চলে গেছে, এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আশফি নীলাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে হাঁফিয়ে গেছে। এই দিকটাই এখন একটু অন্ধকার দেখা যাচ্ছে, এতক্ষণ মশালের আলো ছিল। রিসার্চ থসন ল্যাব থেকে নিয়ে আসা একটা টর্চ লাইট জ্বালালেন আর সাথে বললেন, পিছনের সবাই সাবধানে পা ফেলো সিঁড়িতে। নীলা ২ হাত দিয়ে আশফির গলা জড়িয়ে ধরে আছে। আশফি মনে মনে বলছে, এই মেয়ে তো আটার বস্তা, এত ভারী। এই ভারী মেয়েকে যে আর কতক্ষণ কোলে নিয়ে থাকতে হবে কে জানে। কখন থেকে উপরে উঠছি তো উঠছি, সিঁড়ি তো শেষই হতে চাইছে না। ইস, পা তো ব্যথা ধরে গেল। নীলা এবার আস্তে আস্তে আশফির গলায় ঘাড়ে হাত দিয়ে খামছে ধরছে, আর সাথে গালে কিস করতে শুরু করে দিয়েছে। আশফির শরীরে শিহরণ বয়ে যাচ্ছে, তারও এখন ইচ্ছা হচ্ছে নীলাকে জড়িয়ে ধরে কিস করতে। নীলা কিছুক্ষণ পর পর আশফির গলা ঘাড় নখ দিয়ে খামছে ধরছে আর তার গালে বারবার কিস করছে, সাথে গালে কামড়ও দিয়ে দিচ্ছে। এবার আশফি ধমক দিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই মেয়ে কি হচ্ছে এসব? ফেলে দেব কিন্তু। আরিয়ান, কি হয়েছে রে আশফি? বলার পরও নীলা থামছে না। একটু পরেই আবার ওভাবে খামছে ধরছে এবং আবারও কিস করে আশফির গালে কামড়ে দিচ্ছে। এবার আশফি রেগে গিয়ে নীলাকে সিঁড়িতে ফেলে দিল। নীলা পড়ে গিয়ে কোমরে ব্যথা পায়, সাথে সাথে কান্না করে দিল, চোখ থেকে পানি বেরিয়ে এসেছে। নীলা, ইস, এভাবে কেউ ফেলে দেয়? আরিয়ান, আশফি ওকে ফেলে দিলই কেন? এমনিতেই তো বেচারি পায়ে ব্যথা পেয়েছে। আশফি, আরে আমি ইচ্ছা করে দিয়েছি নাকি? সিঁড়িতে পা আটকে গিয়ে হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে। তোরা সবাই উপরের দিকে উঠতে থাক, আমি পিছনে আসতে আসতে ওকে সাবধানে নিয়ে আসছি। রিসার্চ থসনের পিছনে সবাই সিঁড়ি দিয়ে একে একে উপরের দিকে উঠে যাচ্ছে। আশফি আর নীলা সবার পিছনে আসতে আসতে আসছে। নীলা তার পা ধরে ধরে সিঁড়ি দিয়ে উঠছে। হঠাৎ করেই আশফি পিছনের দিকে এসে নীলাকে সিঁড়িতে থাকা দেয়ালের সাথে লাগিয়ে ২ হাত দিয়ে নীলার কোমর চেপে ধরল। এবার সে নীলার কোমরে জোরে খামছে ধরে, আর নীলা চিৎকার দেওয়ার আগেই নীলার ঠোঁটে কিস করতে শুরু করে দিল। অনেক জোরে খামছে ধরেছে নীলার কোমর। নীলা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না।
কিছুক্ষণ পর আশফি নীলার ঠোঁট ছেড়ে গলায় কিস করতে শুরু করল। বার নীলা অনেক জোরে একটা চিৎকার দেয়। আশফি কিস করতে করতে নীলার ঘাড়ে কামড়ও দিয়ে ফেলেছিল। সবাই নীলার চিৎকার শুনে দাঁড়িয়ে যায়। লরেন্স কিছুটা নিচে এসে বলছে, নীলা আর ওকে। এইবার আশফি নীলাকে ছেড়ে দিয়ে উত্তর দিল, ইস ওকে। পায়ে আবারও ব্যথা পেয়ে পড়ে গেছিল। নো প্রবলেম, তোরা এগোতে থাক, আমি আছি ওর সাথে। নীলা, এই তুই এমন করলি কেন? আশফি, তুমি যেমন করেছ, নখ দিয়ে আমার গলা খামছে ধরেছ, গালে কামড়ে দিয়েছ, তাই তার জন্য এটা ছোট্ট একটা প্রতিশোধ নিলাম। নীলা, আমি তোকে ভালোবাসি, এটা কি তুই বুঝিস না? আশফি, বোঝার মতো কোনো কিছুই তুমি করনি। ভালোবাসা কি তা তুমি বোঝি না? আল্লাহ শুধু তোমার রূপ আর জেদটাই দিছে, তোমার ভিতর শুধু অহংকারে ভরা। ভালোবাসা দিয়েছে কিনা তা আমি জানি না। তুমি কি আসলেই আমাকে মন থেকে ফিল করো, নাকি আমাকে হারানোর জন্য প্রতিশোধে জেদের বসে আমাকে ভালোবাসতে চাইছ, যাতে তুমি জিততে পারো? কোনোটা। আমি কিভাবে বুঝব? নীলা, তাহলে আমার এখন কি করতে হবে? তুমি যা বলবে আমি তোমার জন্য সব করতে রাজি। আশফি, তোমার কিচ্ছু করতে হবে না। এখন চল এখান থেকে, এই অন্ধকার সিঁড়িতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। নীলা আবারও কান্না করে দিল। কান্না করতে করতেই বলছে, না আমি যাব না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো। আশফি, তুমি আবার জেদ করছ। এই মেয়ে এত জেদ কেন তোমার? খোদা, আমি একে সামলাব কিভাবে? আহা, আমি বললাম তো এই অন্ধকারের সিঁড়িতে থাকা ঠিক হচ্ছে না, এমনিতেই তো পা ভেঙে বসে আছো। নীলা কান্না করতে করতেই আশফিকে জড়িয়ে ধরল আর বলছে, ভাঙুক না, তুমি আছো তো, তুমি থাকলে নিজেকে সেভ মনে হয়। যাকে আমি প্রতিশোধ নিতে মেরে ফেলতে চেয়েছিলাম সে আমাকে এভাবে আগলে রেখেছে, তার বুকের থেকে সেভ জায়গা আমার আর হাতেই পারে না। আশফি, আমার ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই। আমি জানি আমি তোমার সাথে যা করেছি এর জন্য তুমি আমার ওপর প্রতিশোধ নিতেই পারো। আমি অনেক অপরাধ করেছি মানুষের সাথে যার কোনো ক্ষমা নেই। আমি কিচ্ছু জানি না আশফি, আমি শুধু জানি আমার তোমাকে চাই। নীলার চোখের পানিতে আশফির শার্ট ভিজে যাচ্ছে। আশফি, আচ্ছা জেদি মেয়ে তো তুমি, কান্না থামাও বলছি। আশফি হাত দিয়ে নীলার চোখের পানি মুছে দিল। আশফির খুব খারাপ লাগছে, মায়া হচ্ছে নীলার প্রতি। এটাই আশফির প্রধান দুর্বলতা, মানুষের প্রতি দয়া মায়া একটু বেশি। এর জন্য নীলার ওপর চরম প্রতিশোধ নিতে যেয়েও সে পারেনি নিতে, বিবেক তাকে বাধা দিয়েছে বারবার। আশফি, হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না। তোমার হাজবেন্ডকে তুমি নিজে মেরে ফেলতে চেয়েছিলে, আমি যদি মরে যেতাম তখন কি করতে? তোমার তো কিছুই যায় আসতো না। নীলা, আমার খুব কষ্ট হচ্ছে আশফি, এসব শুনতে আমার দম বন্ধ হয়ে আসছে, এগুলো বলো না তুমি। আশফি, এই জন্যই আমি তোমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম, যাতে করে তুমি মানুষের কষ্ট অনুভূতি বোঝ। তুমি তো শুধু নিজের জেদ আর অহংকারটাই নিজের মধ্যে রাখো, এসব কি পরিতন হবে তোমার? নীলা এগুলো শুনে আরও জোরে কান্না করতে থাকে। আশফি, আহা কি মুশকিল, কিছু বলাও যাবে না দেখছি, এই মেয়ের কান্না এখন কিভাবে থামাই? আশফি নীলাকে জড়িয়ে ধরে বলছে, ঠিক আছে তোমার কিছু বোঝা লাগবে না, কান্না থামাও। বলেই নীলার চোখের পানি মুছে দিয়ে নীলাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। কিছুদূর যাওয়ার পরেই উপরে আলো দেখা যায়। উপরে উঠে গেছে সবাই, আশফিও নীলাকে নিয়ে উপরে চলে আসলো। সবাই এখন জংলে অবস্থায় করছে। আশফি রিসার্চ থসনকে বলছে, আপনার জাহাজ পাশের ওই পানি ভর্তি বড় গুহার ভেতরে লুকানো আছে, ওখানে কিছু স্পিডবোটও আছে, আমাদের ওগুলো নিয়ে তাড়াতাড়ি রওনা হতে দিতে হবে প্রফেসর উইলিয়ামদের ঘুম ভাঙার আগেই। আরিয়ান, কিন্তু ওদিকে তো শুধু পানি, আমরা জাহাজ অবধি পৌঁছাবো কিভাবে? আশফি, এখন কিছু দড়ি জোগাড় করতে আমাদের,
এই জঙ্গলেই তাড়াতাড়ি খোঁজো সবাই। চলবে।